ওকে, সো রেকর্ডিংও শুরু হয়ে গেছে। সবাইকে অফিসিয়ালি ওয়েলকাম আমাদের কোড ক্যাম্প 7 এর প্রথম ওয়ার্কশপে। তো আমরা আজকে কি নিয়ে কথা বলবো? আমরা কি সবাই জানি আমরা আজকে কি জন্য এখানে এসেছি? সবাই মনে হয় চিন্তা করছে না যে কি জন্য এখানে আসলাম। চলে তো এসেছি কিন্তু কেন এসেছি? আজকে ফার্স্ট ক্লাস আমাদের, সো ইন্ট্রোডাকশন। আজকে কিন্তু আমরা শিখবো একদম বেসিক্স কম্পিউটার থেকে। সো একদম প্লেগ্রাউন্ডে হচ্ছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। অনেকে হয়তোবা জানেন কম্পিউটার কিভাবে ইউজ করতে হয়, অনেকে অনেক বছর ধরে ব্যবহার করে এসেছেন। কিন্তু একজন ডেভেলপারের আসলে যেভাবে কম্পিউটারটা ইউজ করা দরকার বা কম্পিউটারের যে বিষয়গুলো নিয়ে তার অবশ্যই জানা দরকার, আমরা কিন্তু সেগুলোই শিখবো। আমরা কিন্তু আপনাদেরকে শিখাবো না যে কিভাবে ওয়ার্ড ফাইল ওপেন করে এখানে টাইপ করতে হয়, অথবা হচ্ছে কিভাবে লাইক ব্রাউজার ইনস্টল করে ইউটিউবে ব্রাউজ করতে হয়। হ্যাঁ, এগুলাও আসলে বেসিক্স কম্পিউটারের পার্ট। বাট আমি ধরে নিচ্ছি আপনারা যেহেতু এই ওয়ার্কশপে গুগল মিটে জয়েন করতে পেরেছেন, সো ওইটুকু সবার ক্লিয়ার যে কি করে ইন্টারনেট হচ্ছে ব্রাউজ করতে হয় বা কিভাবে আসলে ব্রাউজার ইনস্টল করতে হয়, কারণ ব্রাউজার ইনস্টল না করে তো আর কেউ গুগল মিটে জয়েন করতে পারবে না। যাই হোক, মোটামুটি অনেকেই পরিচিত মুখ দেখছি খুব বেশি। কয়েকজনকে দেখে মনে হচ্ছে অপরিচিত, অথবা নাম দেখে চিনতে পারছি না। সমস্যা নেই, আমরা পরিচিত হয়ে যাব যেহেতু একসাথে প্রায় 7টার মতো ওয়ার্কশপ করছি। সো ওটা নিয়ে আই গেস কোনো সমস্যা হবে না। ওকে, সো প্রথম কবে আমরা কম্পিউটার ইউজ করেছি? দেখি বলেন তো আপনারা কয়েকজন প্রথম কবে কম্পিউটার ইউজ করেছেন? ভাই আমি 2006 কিংবা 5-এ। আচ্ছা, ওকে, গ্রেট। আমি 2-এ। 2-এ, জোস। 2002 এর আগে কেউ আছে? 2013, অসাম। 2000, সেই। 2014, জোস। 2012, মানে সবাই অনেক দিন আগে হচ্ছে কম্পিউটার আমরা প্রথম ইউজ করেছি, তাই না? 2013, 2007, অসাম। 2006, গ্রেট। তাহলে তো সবার মোটামুটি মনে আছে, তাই না? মানে আসলে জিনিসটা কি, এক্সপেরিয়েন্সটাই এমন ছিল কম্পিউটার ব্যবহার করার, যে কি এক অদ্ভুত জাদুর বাক্স সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, এবং আহ, যারা ওই সময় ইউজ করেছে লাইক 2005, 2006 বা 2010, তখন কিন্তু সিআরটি মনিটর ছিল। সো সিআরটি মনিটর কিন্তু এই বিশাল বক্সের মতো হচ্ছে যে লাইক 14 ইঞ্চি বা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 15 ইঞ্চি এরকম টাইপের হচ্ছে সিআরটি মনিটর ছিল। আমি ফার্স্ট কম্পিউটার ইউজ করেছি 1997 সালে। তখন আমার বয়স মনে হয় 3 বছরের মতো। সো চাচা যখন প্রথম কম্পিউটার কিনে আনে, আমি অবাক হইতে তাকিয়েছিলাম যে জিনিসটা কি। কি একটা দেখি যে বক্স বক্স বের করছে, হ্যাঁ, সব বড় বড় বক্স রাখা। আমি খুব অবাক চোখে তাকিয়ে দেখছি, ছোট্ট আমি একদম, জাস্ট দেখছি যে হ্যাঁ কিছু একটা জিনিস রাখা হচ্ছে, হ্যাঁ চালু হচ্ছে। মানে বয়স অল্প থাকলেও মেমোরিটা আমার মাথায় এখনো এইভাবে সেট হয়ে আছে, জাস্ট মনে হয় যে আমি ওইটাকে রিভিজিট করতে পারি বারবার। ঠিক আছে, তো ওই দিন যখন প্রথম কম্পিউটার মানে দেখেছি, এবং দেখছিলাম যে ওয়ালপেপারের মধ্যে হচ্ছে যে মাছের একটা ওয়ালপেপার ছিল, মুভ করছিল। মানে আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম পুরো জিনিসটার সাথে। তো আমি তখন কিন্তু আমার মাথায় ওইটা আসেই নেই যে আমি ঠিক বড় হয়েই কম্পিউটার সায়েন্সে পড়বো, অথবা আজকে এই সেক্টরেই হচ্ছে যে ক্যারিয়ার করব। কিন্তু কম্পিউটারের প্রতি যে বলে না, লাভ এট ফার্স্ট সাইট, আমার জাস্ট ওই জিনিসটা হয়েছিল ওই 3 বছর বয়সে, যে কম্পিউটার দেখেই মনে হয়েছিল যে না, এই জিনিসটা অসাম, এটাকে নিয়ে থাকতে হবে। তো যাই হোক, কম্পিউটার যেহেতু আমরা সবাই কম বেশি হচ্ছে ব্যবহার করে এসেছি, কিছু জিনিস আমরা জানি। আচ্ছা, কেউ কি এমন আছেন আমাদের ক্লাসে যারা নিজেরা একদম ফুল পিসি বিল্ড করেছেন বা বিল্ড করার এক্সপেরিয়েন্স আছে? জি ভাই আমার আছে। জোস, তা তো খুব ভালো। আর কেউ আছেন যার ফুল পিসি বিল্ড করার এক্সপেরিয়েন্স আছে? জি ভাই, অসাম। আমি আর আছি। আমি যখন ফার্স্ট কম্পিউটার কিনি, নিজের পার্সোনাল ডেস্কটপ 2011 সালে, তখন আমি জাস্ট
সবকিছু পার্টস বাই পার্টস কিনে এনেছিলাম, যে আমার ইচ্ছা ছিল আমি আমার চোখের সামনে বানাতে দেখবো। So আমার চাচা অলরেডি এক্সপার্ট ছিল ওই জিনিসগুলোতে, সে জানে কিভাবে হচ্ছে অ্যাসেম্বল করতে হয়। এন্ড আমি লাইক সবকিছু আমি কিনে আনবো এবং পুরো জিনিসটা আনবক্স করে হচ্ছে যে পার্টস বাই পার্টস লাগানো দেখবো যে কিভাবে করতে হয়। এন্ড আরেকটা জিনিস ছিল যে চাচা যখন এটা অ্যাসেম্বল করবে আমি এটা শিখে নিব, যে কোনটা আসলে কি কাজ করছে, কোনটা কিভাবে সে মাদারবোর্ডে বসাচ্ছে, তাই না? সো দেখলাম ফার্স্ট একটা বক্স থেকে হচ্ছে যে মাদারবোর্ড নামক জিনিস বের করলো, বললো যে এটার মধ্যে আসলে সবকিছু বসাতে হবে। আমি খুব অবাক করে দেখলাম। তারপর ইন্টেল এর একটা বক্স ছিল, আমি যখন ফার্স্ট কম্পিউটার কিনেছি আমার হচ্ছে কোরাই 3 ছিল, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের। সো 2011-তে কোরাই 3 সেকেন্ড জেনারেশন। তারপর দেখলাম যে ওটা খুললো আস্তে করে, খুলে তখনও বসায়নি। এটা বলছে যে এখানের প্রতিটা চিপ খুব ইম্পর্টেন্ট, কারণ একটা পিন যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিপিইউটা এত দাম দিয়ে কেনা হলো পুরোটা হচ্ছে নষ্ট। আমি খালি দেখতেছি পুরো জিনিসটা একদম গোল্ডেন কালারের হচ্ছে পিন গুলা। তারপর হচ্ছে যে র্যাম বের করলো বক্স থেকে, র্যাম গুলো দেখলাম যে চিকন চিকন। সো আমার তখন হচ্ছে যে 4 জিবির একটা র্যামের, হ্যাঁ 4 জিবি একটা র্যামের স্টিক ছিল সম্ভবত, আমার একদম এক্স্যাক্টলি র্যামটা মনে নেই। হয় 2 জিবির দুটা স্টিক বা 4 জিবির একটা স্টিক। এবং একটা গ্রাফিক্স কার্ড কিনেছিলাম, কারণ আমার গেম খেলার খুব শখ ছিল এবং আমি মানে খুব আবদার করেছিলাম যে নিজের একটা ডেস্কটপ পিসি বিল্ড করছি, তো গ্রাফিক্স কার্ড অবশ্যই লাগবে। সো অনেক জিদ করাতে আব্বু হচ্ছে 2 জিবির একটা গ্রাফিক্স কার্ড কিনে দিয়েছিল। এটা হচ্ছে যে এএমডির একটা মডেল ছিল, 560 সামথিং কিছু, আমার একদম এক্সাক্ট নাম্বারটা মনে নেই, বাট মোটামুটি ভালো দাম নিয়েছিল ওই সময়। এরপর দেখলাম যে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক যখন কিনে এনেছিলাম আমার ইচ্ছা ছিল 1 টেরাবাইট কেনার, কিন্তু পরে সবাই বলছে যে 512 জিবি আসলে অনেক, 1 টেরাবাইট কেন কিনবো হার্ড ডিস্ক? কারণ 1 টেরাবাইট তখনকার ওই 2011 সালের সময় একটা চিন্তা ছিল যে 1 টেরাবাইট হার্ড ডিস্কে মনে হয় সারা জীবনের সব ফাইল রাখা যাবে, এরকম একটা ধারণা। হ্যাঁ, তখন অলরেডি হচ্ছে যে মানুষজন ওই যে 715 এমবি না 16 এমবির হচ্ছে সিডির ডিস্ক ছিল। তখন চিন্তা করতো যে আরে 1 টেরাবাইট হার্ড ডিস্ক হিউজ, এত লাগবে না। তো 512 জিবি একটা হার্ড ডিস্ক ছিল, এবং এসএসডি বলে তখনও কোনো কিছু এক্সিস্ট করতো না। সো এসএসডি তখনও নাই, এবং এসএসডি টার্মটাও জানি না যে এসএসডি কি বা কেন। সো তখন হার্ড ডিস্ক, ওকে ঠিক আছে। So আমি দেখলাম ফার্স্টে হচ্ছে কেসিং এর মধ্যে পাওয়ার সাপ্লাই লাগানো ছিল, অলরেডি কেসিংটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই সহ আসছিল, সো এক্সট্রা করে কিছু কিনিনি। দেন দেখলাম যে মাদারবোর্ডটা ফিট করছে এখানে, হ্যাঁ, তারপর হচ্ছে যে র্যাম গুলো লাগালো, কানেকশন গুলো দিল। এরপরে হচ্ছে সবার শেষে সিপিইউটা বসালো। সিপিইউ বসানোর সময় দেখালো যে সিপিইউ এখানে দাগ দেওয়া আছে একটা কর্নারে, আর মাদারবোর্ডের কর্নারে যেখানে সিপিইউ বসবে সেখানে একটা দাগ আছে। এই দুইটা দাগ সবসময় সেম হতে হবে, সেম জায়গায় বসাতে হবে, না হলে যখন ওটাকে লাগানো হবে, মানে এই যে লক করা হয় সিপিইউটাকে, সো পিন গুলো নষ্ট হয়ে যাবে যদি ভুলভাবে হচ্ছে বসে। সো চাচা ওইটা বলে দিয়েছিল যে এটা খেয়াল রাখতে হবে। So ওটা তখনই মাথায় ঢুকে গেছে যে ঠিক আছে, সিপিইউ যখন মাদারবোর্ডে বসাবো অবশ্যই ওই দাগটা মিলিয়ে নিতে হবে। সিপিইউ বসানোর পরে সিপিইউর ফ্যান উপরে বসালো, তখন ইন্টেলের সাথে সিপিইউর সাথেই একটা ফ্যান ছিল, এবং ওই ফ্যানটাই তখনও যে ওই কনসেপ্টে মাথায় আসে নাই যে আলাদা করে আবার কুলার লাগানো যায়, ঠিক আছে, ওয়াটার কুলার বা হচ্ছে যে ফ্যান কুলার, এগুলোর কোনো চিন্তা মাথায় ছিল না। আমি জাস্ট পুরো জিনিসটা দেখছিলাম। এন্ড সবকিছু বসানোর পরে যেটা হলো, এই জিনিসগুলো কিভাবে কাজ করবে, আমি সবকিছু দিলাম, হ্যাঁ, হার্ডওয়্যারের যেটা যেখানে দরকার সেটা সেখানে প্লেস করলাম, কিন্তু এখন যদি চালু করি তাহলে কি আমি আমার কাজ করতে পারবো? কি মনে হয় আপনাদের কাছে? আমি সব হার্ডওয়্যার ঠিকঠাক মতো বসিয়ে যদি চালু করি তাহলে কি আমি সব কাজ করতে পারবো? এক্স্যাক্টলি, তাই না? উইন্ডোজ লাগবে। এক্স্যাক্টলি, কারণ আমাদের এই হার্ডওয়্যারের সাথে আমাদের যে সফটওয়্যার গুলো কমিউনিকেট হবে, লাইক আমি যে গেমটা ইনস্টল দিব, আমি যে ব্রাউজারটা এখানে ইনস্টল দিব, বা অন্যান্য আরো যত সফটওয়্যার, মুভি দেখার জন্য, গান শোনার জন্য, এনিথিং যা কিছু করব সেটার জন্য আমার একটা অপারেটিং সিস্টেম লাগবে। এই অপারেটিং সিস্টেম মেইনলি হচ্ছে আমার হার্ডওয়্যার আর আমার সফটওয়্যারের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। So, ও কি করছে, আমার এই সফটওয়্যারটা রান করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে, তাই না, যাতে করে ও রান করতে পারে।
তারপর কি করলাম, দেখলাম যে একটা সিডি ঢুকালো উইন্ডোজ 7 এর। চাচার কাছে এটা ছিল, সিডির উপর আবার সিরিয়াল কি লেখা, ওই সিরিয়াল কি দিয়েই উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে। তো সিডি ঢুকানোর পর আমি তখন ফার্স্ট টাইম দেখছি যে উইন্ডোজ কিভাবে দিতে হয়। এন্ড অবাক হয়ে দেখলাম, অনেকক্ষণ ধরে খুললো, ফাইলগুলো লোড হলো, লোড হওয়ার পরে হচ্ছে উইন্ডোজ, তখন কি বললো উইন্ডোজ সি ড্রাইভে দিতে হবে। তা আমি লাইক সি ড্রাইভ কি, বললো এই যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা হচ্ছে পার্টিশন করে ফেলতে হবে। তো আমার যেহেতু 512 জিবি হার্ড ডিস্ক ছিল, কয়েকটা ভাগে হচ্ছে ভাগ করে ফেললো। প্রথমে সি ড্রাইভটা সম্ভবত 80 জিবি দিয়েছিল, যতটুকু আমার এখন মেমোরিতে মনে পড়ে। এন্ড বাকিটা ওই সমানুপাতিক হারে বাকি 3টা ড্রাইভ করে দিয়েছিল। সো 4টা ড্রাইভে পার্টিশন করে তারপর সি ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল হলো। ইনস্টল হওয়ার পরে হচ্ছে পিসি চালু হলো, এন্ড এখন লাইক আমার কাছে ফুল পিসি রেডি। এন্ড আমাকে সে হ্যান্ড ওভার করে দিয়ে বললো, না এবার তুমি তোমার কম্পিউটার ইউজ করো। এন্ড সেই 2011 সালে মাত্র হচ্ছে যে এসএসসি পাস করা আমি, আমার নিজের কম্পিউটার হাতে জাস্ট অবাক চোখে তাকিয়ে আছি যে 1997 সালে যখন ফার্স্ট কম্পিউটার ব্যবহার করেছিলাম, তখন চাচার কম্পিউটার ছিল। হ্যাঁ, মাঝে মাঝে যে গেম খেলতাম, কিন্তু বেশি কিছু একটা করতাম না, মানে হাইস্ট ওই গেম খেলা, মুভি দেখা, এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল পুরো জিনিসটা। কিন্তু এখন এটা আমার নিজের কম্পিউটার, তো আমি এটাকে যেভাবে ইচ্ছা আমি ব্যবহার করতে পারবো। এবং এটা ব্যবহার করার জন্য আমার কোনো টাইম লিমিট নাই, কেউ আমাকে বলবে না যে তার কাজ আছে। আমি জাস্ট আমার যতক্ষণ ইচ্ছা করতে পারবো। And ওই যে ওই সময় থেকে আমি কি বলা যায় যে কম্পিউটার ফ্রিক হলাম। মানে এমনও সময় গেছে যে আমি দিনে 18-19 ঘন্টা একটানা চালিয়েছি, গেম খেলেছি, কোড করেছি, মুভি দেখেছি, যাই করেছি, বাট আমার রেকর্ড আছে 18-19 ঘন্টা একটানা চালানো। তোমার কখনো না ওই ডেস্কটপের সামনে হচ্ছে বসে থাকাটা বোরিং ফিল লাগে নাই, যে আমি একটা বক্সের দিকে তাকিয়ে আছি, মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছি, ওটা কখনো আমার কাছে বোরিং ফিল লাগে নাই। তো ওই যে যে প্যাশনটা, এই প্যাশনটা কিন্তু মেইনলি আমার ক্যারিয়ারের দিকে হচ্ছে একটা ফুয়েল হিসেবে কাজ করেছে, ঠিক আছে। তো দেখেন, আমি কিন্তু এখানে গল্প করতে করতে কয়েকটা জিনিস বলে দিয়েছি। কেউ কি নোটিস করেছেন কি কি জিনিস বলেছি? জি ভাইয়া। কি বলেছি একটু বলেন। সবকিছু সেটআপ, রম, র্যাম সবকিছু সম্পর্কে একটু ধারণা দিয়েছে। কম্পিউটার কি কি থাকে। জি, কম্পিউটারের হচ্ছে এসেনশিয়াল যে পার্ট গুলা, হ্যাঁ, আমার সিপিইউ লাগবে, আমার র্যাম লাগবে, আমার মাদারবোর্ড লাগবে, আমার হার্ড ডিস্ক লাগবে, ঠিক আছে। এগুলো হচ্ছে হার্ডওয়্যারের ক্ষেত্রে হচ্ছে এসেনশিয়াল পার্ট, যেটা আসলে কম্পিউটারকে কম্পিউটার হতে হচ্ছে সাহায্য করে। এর কোনো একটা বাদ দিয়ে আমি আসলে কি করতে পারবো না, আমি আসলে তার ফুল যে ব্যবস্থাটা সেটাকে আমি ইউটিলাইজ করতে পারবো না। ঠিক তেমনি আমি শুধুমাত্র হার্ডওয়্যার গুলো একসাথে করলেই হচ্ছে না, আমার কিন্তু কি করতে হচ্ছে, অপারেটিং সিস্টেম লাগছে। তারপরে আমার যে সফটওয়্যার গুলো দরকার, সেই সফটওয়্যার গুলো আমি কি করছি, ইনস্টল করে নিচ্ছি। ওই সফটওয়্যার গুলো যদি আমি না দিই, তাহলে কিন্তু আমি কি করতে পারছি না, আমার কাজগুলো করতে পারছি না, তাই না। তো আমার সফটওয়্যার গুলো লাগছে। এছাড়া আমার কি লাগছে, আমার লাগছে হচ্ছে আমার একটা অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম কিন্তু অনেক ধরনের আছে। আমরা সবাই তো কম বেশি উইন্ডোজ ইউজ করি, এখানে উইন্ডোজ ছাড়া কেউ আছে যে লিনাক্স চালাচ্ছে বা ম্যাক ইউজ করছে? উইন্ডোজ ইউজার ছাড়া কেউ থাকলে হাত তুলেন। কেউ যদি বড় লোক ম্যাক ইউজার হয়ে থাকেন, সে হাত তুলেন। ওকে, জোস। উইন্ডোজ না ম্যাক? সরি, লিনাক্স না ম্যাক, উইন্ডোজ না ম্যাক বলছি। ম্যাক। জোস। যাক, একজন বড় লোক ইউজার পেলাম। ফান অ্যাপার্ট। ওকে, সো যেটা বললাম, আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই, তাহলে এই জিনিসগুলোকে আমরা একটু ভিজুয়ালাইজ করব, ভিজুয়ালাইজ করে দেখব, ঠিক আছে। ওকে, আমার স্ক্রিন কে দেখা যাচ্ছে? ভিজিবল? আই গেস দেখা যাচ্ছে। ওকে, জাস্ট ও, সেই সেই, একদম হ্যাকার। ওকে, সো যদি দেখা যায়, আমি একটু এবার আঁকা আঁকি করি। হ্যাঁ, আমার আঁকা আঁকি করতে অনেক ভালো লাগে। আমি একটু আঁকা আঁকি করে হচ্ছে যে বুঝাবো জিনিসটা, এটাকে একটু সাইড করে রাখি, হাইড করে। ওকে, তো দেখেন, যে জিনিসগুলো বললাম, এখন সম্পর্কটা বুঝবো। হ্যাঁ, আগে হার্ডওয়্যারের সম্পর্ক বুঝবো,
তারপর অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করছে সেটা বুঝবো। এরপরে আমরা সফটওয়্যারের দিকে যাচ্ছি, হ্যাঁ? তো শুরুতেই যেটা বললাম, আমার কি লাগছে? আমার হচ্ছে মাদারবোর্ড লাগছে, তাই না? তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ডের এখানে কি থাকে? অনেক কিছু হচ্ছে যে সার্কিট, সুইচ, তারপর হচ্ছে যে কি আমার সিপিইউ, তারপর হচ্ছে যে র্যামের স্লট, হাবি জাবি অনেক কিছু। আবার এইদিকে কি থাকে? অনেকগুলো ইউএসবি পোর্ট থাকে, হ্যাঁ? তো যেগুলোতে আমরা কি করতেছি পরবর্তীতে হচ্ছে যে বিভিন্ন কানেকশনের জন্য ব্যবহার করি। এখন কম্পিউটারের মূলত দুই ভাবে হচ্ছে যে হার্ডওয়্যার কাজ করে। একটা জিনিস আমরা কি করছি ইন্টারনালি ইউজ করছি, তাই না? যেরকম আমার সিপিইউ আমি কি করেছি মাদারবোর্ডের মধ্যে সেট করে দিয়েছি। আমার কিন্তু কোনো কাজ করার জন্য কিন্তু সিপিইউর উপরে কোনো গুতাগুতি করা লাগছে না। তারপর কি আমার র্যাম সেটাও কিন্তু সেট করা, হার্ড ডিস্ক সেট করা, তাই না? এই যে এই জিনিসগুলো সেট করে রেখেছি কোথায়? মাদারবোর্ডের মধ্যে। আবার কিছু জিনিস আমরা কিন্তু কি করছি ইউজ করছি বিভিন্ন ধরনের ইন্টারাকশনের জন্য, কাজের জন্য, মানে এক্সটার্নাল ডিভাইস, ঠিক আছে, যেটা আমরা ইউজ করছি লাইক প্রিন্টার, আমাদের কিবোর্ড, মাউস, তারপর কি পেন ড্রাইভ, তারপর হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক থাকলে পোর্টেবল হার্ড ডিস্ক, তারপর অনেক সময় আমরা কি করি অ্যাডাপ্টার ইউজ করি, তাই না? যে ওয়াইফাই অ্যাডাপ্টার, ব্লুটুথ অ্যাডাপ্টার। এই যে এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করছি, কিভাবে ইউজ করছি? এক্সটার্নালি ব্যবহার করছি। তো এই যে কম্পিউটারের মধ্যে যে ব্যাপারগুলো, যে আমার কি আছে, আমার সিপিইউ আছে। সিপিইউটা আসলে কি? সিপিইউটা বেসিক্যালি হচ্ছে পাওয়ার হাউস। কম্পিউটারে যা কিছু কাজ হয় সবকিছু কিন্তু কি হয়, এই সিপিইউটা হচ্ছে পরিচালনা করে। মানে সিপিইউটাকে আমরা চিন্তা করতে পারি আমাদের কাইন্ড অফ ব্রেন হিসাবে, যে কি করছে সবগুলো কাজকে হচ্ছে প্রসেস করছে, তাই না? এই জন্য এটার নাম কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, এই গেল সিপিইউ। কন্টিনিউয়াসলি বলতে থাকে যে কি কাজ আছে, কি কাজ আছে, দাও আমাকে কাজ দাও, কাজ দাও, কাজ দাও। তো আমরা যখন কম্পিউটারে কোনো কাজ নিজেরাও করি না, কখনো কিন্তু দেখবেন সিপিইউ ইউজ হচ্ছে। এটা কি করে দেখবেন? আপনি যদি আপনার টাস্ক ম্যানেজারে যান তাহলে কি দেখবেন? দেখেন এখানে টাস্ক ম্যানেজার যদি দেখেন সিপিইউ ইউজ হচ্ছে না 20%, 16%, 12%, মানে কম বেশি, বাড়ছে কমছে। আমি যদি এখানে ক্লিক করি, সো কি কি প্রসেস আসলে আমার এই সিপিইউটা কি ইউটিলাইজ করছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমি। তো দেখেন এই প্রসেস গুলো কিন্তু আমার সিপিইউ ইউজ করছে। গুগল ক্রোম আছে, টাস্ক ম্যানেজার আছে, তারপর এখানে মাইক্রোসফট এজ একটু আগে ইউজ করছিল, পরে আমি ও দেখতে পাচ্ছি যে আমি দেখছি, এজন্য লুকিয়ে লুকিয়ে ইউজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে? তো সিপিইউ ইউজ হচ্ছে কিসের জন্য? আমার কাজের জন্য। অপারেটিং সিস্টেমটা যখন চলতে থাকে তখনও কি হয়, যে ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো প্রসেস কিন্তু চলতে থাকে। এন্ড এই প্রসেস গুলো চলার জন্য আমার কিছু পাওয়ার বা আমার কিছু কি প্রসেসিং পাওয়ারের হচ্ছে প্রয়োজন হয়। সেই প্রসেসিং পাওয়ারটা সে কোত্থেকে নিচ্ছে? এই সিপিইউ থেকে নিচ্ছে। তারপরে যদি আমি বলি সেটা হচ্ছে কি র্যাম। র্যাম র্যামটা এখন কি করে? সিপিইউ যদি সবকিছু প্রসেস করে, সিপিইউর প্রসেস হওয়ার জন্য ওর আসলে কোনো না কোনো জায়গায় ডেটাটা আসলে স্টোর করে রাখার দরকার হবে না? ওর তো দরকার পড়তেই পারে যে সে কি করবে, ডেটাটা কোথাও স্টোর করে রাখবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো আরেকটা জিনিসের নাম জানি, সেটা হচ্ছে হার্ড ডিস্ক, তাই না? যে আমি তো জানি সবকিছু হার্ড ডিস্কে স্টোর করে রাখে। এখন সবকিছু যদি হার্ড ডিস্কে স্টোর করে রাখে, তাহলে র্যামটা আসলে কি? কেউ কি হার্ড ডিস্ক এবং র্যামের ডিফারেন্স জানেন? যে হার্ড ডিস্কে যদি আমরা সবকিছু স্টোর করে রাখি তাহলে র্যাম কেন ব্যবহার করছি? হার্ড ডিস্ক কি ইউজ করতাম, র্যামের কি দরকার ছিল? হার্ড ডিস্ক স্লো হবে, র্যামে রাইট। স্লো হয়। আর আর কেউ? হার্ড ডিস্কটা হচ্ছে একটা গুদামঘর, আর র্যামটা হচ্ছে নাকি একটা দোকান। সেই সেই সুন্দর এক্সাম্পল।
দেখেন হার্ড ডিস্ক যেটা আছে, হার্ড ডিস্কটা আসলে বেসিক্যালি কি করছে, হার্ড ডিস্ক বানানো হয়েছে ও ডেটা আসলে স্টোর করে রাখতে পারবে, হ্যাঁ, লম্বা সময় স্টোর করে রাখতে পারবে। কিরকম, আপনার মুভি আপনি ডাউনলোড করে রেখেছেন, আপনি হয়তো পরে দেখবেন, স্টোর করে রেখে দিয়েছে, যখন মন চাইবে দেখবেন। আপনি কোনো গেম ইনস্টল করে রেখেছেন, এমন না যে আপনি এখনই এই মুহূর্তে খেলবেন, ইনস্টল করে রাখা আছে, যখন মন চাইছে তখন খেলবেন। আপনার কি, আপনার কোডের ফাইল, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন কাজকর্ম সবকিছু আপনি হার্ড ডিস্কে স্টোর করে রেখেছেন। হার্ড ডিস্ককে তৈরি করা হয়েছে এমন করে ও দীর্ঘদিন কি করতে পারবে, কোনো কিছুকে স্টোর করে রেখে দিতে পারবে। এরকম হবে না যে আপনি হার্ড ডিস্কে স্টোর করে রেখেছেন আর হুট করে দেখেন হারিয়ে গেছে, তাহলে সমস্যা না। দেখা গেল আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে কারেন্ট চলে গেল, কারেন্ট যদি চলে যায় এবং আপনার হার্ড ডিস্কে আপনি যেই জিনিসগুলো সেভ করে রেখেছিলেন সব যদি হারিয়ে যায়, তাহলে তো খুবই সমস্যার কথা এটা। তো এই সমস্যাটা আসলে কি করে, হার্ড ডিস্ক কখনো আমাদেরকে ফেলে না। হার্ড ডিস্ক ভালো মানুষ, ওকে আপনি কোনো কিছু স্টোর করে রাখতে দিলে আপনি হয়তো ভুলে যাবেন কোন ফোল্ডারে কি ফাইল রাখা আছে, তো হার্ড ডিস্ক সবসময় ওটা ওইভাবেই স্টোর করে রাখবে, আনটিল আনলেস আমি সেটাকে কি করছি, জায়গাটা পরিবর্তন করছি। তো কি করলাম আমরা, হার্ড ডিস্ক হচ্ছে স্টোর করতে পারে অনেক লম্বা সময়ের জন্য, কিন্তু ওর একটা সমস্যা আছে। হার্ড ডিস্ক স্টোর করে রাখতে পারে খুব ভালো, কিন্তু ওই স্টোর করা জিনিস ও যে খুঁজে বের করে বা ওর যতটুকু রিড রাইট স্পিড সেটা খুব কম। কি বললাম, রিড রাইট। রিড রাইট মানে কি, হার্ড ডিস্কে কোনো ফাইল আমার অলরেডি আছে, আমি সেটাকে আবার দেখছি, হ্যাঁ, রিভিজিট করছি মানে পড়ছি, ঠিক আছে, সহজ সহজ কথায় শেষ। হার্ড ডিস্কে কোনো কিছু স্টোর করা আছে, আমি আবার সেই জায়গাটায় যাচ্ছি, অথবা নতুন কিছু আমি হচ্ছে যে হার্ড ডিস্কে রাখছি। সো নতুন কিছু যখন আমি হার্ড ডিস্কে রাখি, লাইক যখন আমি টরেন্ট থেকে মুভি ডাউনলোড করছি, তখন কিন্তু হার্ড ডিস্কে আমার কি হচ্ছে, রাইট হচ্ছে। যখন মুভিটা আমি দেখছি তখন কিন্তু কি হচ্ছে, রিড হচ্ছে। ঠিক আছে, একদম সহজ জিনিস। আমি যখনই হার্ড ডিস্কে কোনো কিছু স্টোর করতে যাব, তখন একটা স্পেসিফিক ব্লকে কি হয়, ওটা জমা হয়। যখন আমি হার্ড ডিস্কে দেখতে যাচ্ছি তখন ও জানে যে কোথায় সে জমা করেছে, ওই ইনফরমেশনটা তার কাছে থাকে। সে কি করছে, ওই ব্লক থেকে তখন ওই জিনিসগুলোকে আবার অ্যাসেম্বল করে আমাকে কি করছে, দেখাচ্ছে। আমি হয়তো কোনো গান শুনতে পারছি, মুভি দেখতে পারছি, কোনো বই থাকলে বই পড়তে পারছি, গেম থাকলে গেম খেলতে পারছি। ঠিক আছে, এখন র্যামের জিনিসটা কি, র্যাম কিন্তু আবার এত সব ঝামেলার মধ্যে যায় না। র্যাম এমন ভাবে তৈরি হয়েছে যে আমার যখন কিছু লাগবে ইনস্ট্যান্ট, সুপার ফাস্ট, ঠিক আছে, তখন আমি সেটা কি করছি, র্যামে রেখে দিচ্ছি। র্যাম খুবই ফাস্ট, কিন্তু র্যামের সমস্যা হচ্ছে তার স্টোরেজ কম। কারণ র্যামের যে আর্কিটেকচারটা আছে, কি আছে, র্যামের যে আর্কিটেকচারটা আছে, র্যাম যেভাবে তৈরি করা হয়েছে, র্যাম কখনোই লম্বা সময় ধরে কোনো কিছু স্টোর করে রাখার জন্য তৈরি করা হয়নি। র্যাম তৈরি করা হয়েছে যে আমি কি করব, আমি সুপার ফাস্ট অ্যাক্সেস করতে পারবো। এখন সুপার ফাস্ট অ্যাক্সেসটা আসলে কার লাগে, সুপারফাস্ট অ্যাক্সেসটা লাগে হচ্ছে আমার সিপিইউ। সিপিইউ কি করছে, সিপিইউ তার কাজের জন্য যা কিছু দরকার হয় সে কি করে, ইনস্ট্যান্ট র্যামের মধ্যে স্টোর করে রাখে এবং র্যাম থেকে অ্যাক্সেস করে। ঠিক আছে, আপনি ধরেন হার্ড ডিস্কে আপনার গেম আছে, আপনি গেমটা চালু করেছেন এবং ওই গেমের যে ফাইলগুলা তার প্রসেসিং এর সাথে রিলেটেড, সেগুলো কি হচ্ছে, র্যামে হচ্ছে কিন্তু স্টোর হয়ে যাচ্ছে, যাতে করে সিপিইউ হচ্ছে সুপার ফাস্ট অ্যাক্সেস পেয়ে যায়। সো আপনি যখন কোনো এফপিএস গেম খেলছেন এবং আপনি জাস্ট খালি নন স্টপ একে ওকে শুট করে যাচ্ছেন, খুব ফাস্ট হচ্ছে যে এক মিশন থেকে আরেক মিশনে যাচ্ছেন, সেগুলো কিন্তু হার্ড ডিস্ক থেকে লোড নিতে গেলে অনেক সময় লেগে যাবে। এই জন্যই কিন্তু র্যামে হচ্ছে সে রেখে দেয়। এই কারণেই দেখবেন যে এক এক গেমের এক এক ধরনের হচ্ছে র্যামের রিকোয়ারমেন্ট থাকে, যে এই গেমটা ভালো মতো খেলতে গেলে মিনিমাম 8 জিবি র্যাম লাগবে, ওই গেমের জন্য হয়তো 16 জিবি র্যাম লাগছে। তবে কখনো 16 জিবির থেকে বেশি কোনো রিকমেন্ডেশনে দেখা যায় না যে 32 জিবি লাগবে।
আবার হয়তোবা নিয়ার ফিউচারে জিটিএ 6 আসছে, তখন হয়তোবা বলতে পারে যে না, 32 জিবি র্যাম হচ্ছে লাগবেই। যাই হোক, তো আমি কি জানলাম? আমি জানলাম আমার সিপিইউ যে কাজগুলো করছে, সে কাজগুলোর জন্য আমার যে ফাইলগুলোর দরকার পড়ছে, সে ফাইলগুলো হচ্ছে র‍্যামে থাকছে। এবং সে কি করছে? র‍্যাম থেকে হচ্ছে অ্যাক্সেস নিচ্ছে। অ্যাক্সেস নেওয়ার পরে হচ্ছে যে সে তার কাজ করছে এবং কাজ করার সময় যদি কিছু রাখার দরকার হচ্ছে আবার র‍্যামে রাখছে। কিন্তু এরকম যদি কিছু হয়, আমার পার্মানেন্টলি স্টোর করা দরকার, আমি কি করছি? একই সাথে আমি সেই জিনিসটা হার্ড ডিস্কে হচ্ছে সেভ করে রাখছি। সো আমার গেমের প্রোগ্রেসটা কিন্তু যদি র‍্যামে শুধুমাত্র থাকে, তাহলে কিন্তু কি হবে? হারিয়ে যাওয়ার চান্স থাকে। সো অবশ্যই গেমের সে ফাইলটা কি করতে হবে আমাকে? হার্ড ডিস্কের কোনো একটা জায়গায় হচ্ছে লিখে রাখতে হবে। যাতে করে সে পরবর্তীতে কি করতে পারে? রেফার করতে পারে। মনে করেন যে আপনি এখন গেমে খেললেন, অনেকগুলা মিশন শেষ করলেন। শেষ করার পরে গেম বন্ধ করে দিলেন। তারপর আবার ৩-৪ দিন পরে আবার চালু করলে দেখলেন যে কোনো কিছু সেভ হয়ে নেই। আপনি যে এতগুলা মিশন খেললেন, আপনার এতগুলা প্রোগ্রেস হলো, সবকিছু হারিয়ে গেছে। আপনার তখন খুব ফ্রাস্ট্রেশন ফিল হবে না? সো এই কারণেই প্রোগ্রেস যদি র‍্যামে রেখে দিতাম, সমস্যা কি হতো? র‍্যামের আসলে হচ্ছে যে মেমোরির মধ্যে কিছু থাকে না। থাকে না বলতে, যখনই আমি র‍্যাম থেকে হচ্ছে বিদ্যুৎ সংযোগ অফ করে দেই, মানে কি র‍্যামের মধ্যে আমার আর কোনো পাওয়ার নেই, তখন কিন্তু র‍্যাম কিছু সেভ করে রাখতে পারে না। র‍্যামের এই একটা সমস্যা। ঠিক আছে? র‍্যামের হচ্ছে এই একটা সমস্যা। এজন্য র‍্যামকে বলা হয় হচ্ছে ভোলাটাইল মেমোরি। কি মেমোরি? ভোলাটাইল মেমোরি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি হচ্ছে যে লুজ করে ফেলছি। আমার হচ্ছে যে ডেটাগুলো আমার এখানে ছিল, যখনই কি করা হচ্ছে? পাওয়ারটা আমি বন্ধ করে দিচ্ছি। হার্ড ডিস্কটা আবার কি? র‍্যাম যদি ভোলাটাইল হয় তাহলে হার্ড ডিস্ক কি হবে? নন ভোলাটাইল। জাস্ট উল্টাটা। আমি কারেন্ট বন্ধ করে দিলেও কি থাকবে না? হার্ড ডিস্ক থেকে কোনো কিছু হারিয়ে যাবে না। হার্ড ডিস্কে সবকিছু সেভ হয়ে থাকবে। ঠিক আছে? এখন র‍্যামের সাথে আবার সিপিইউ একটা চ্যানেল আছে। যেই চ্যানেল দিয়েও কি করতে পারে? ফাস্ট অ্যাক্সেস নিতে পারে। আবার এই সিপিইউর মধ্যেও কিন্তু কিছু মেমোরি আছে, হ্যাঁ? আমি যদি একটু এখানে আসি, ছোট, ছোট ব্লক। এগুলা কি টাইপের মেমোরি? এগুলাকে বলা হয় L1, L2 এবং L3। এগুলো কি? এগুলো আসলে ক্যাশ। এগুলোর পরিমাণ খুব অল্প, খুব বেশি না, খুবই অল্প, হ্যাঁ? লেভেল 1 ক্যাশ, লেভেল 2 ক্যাশ, লেভেল 3 ক্যাশ। এই ক্যাশে আসলে কি করে? একদম ইম্পোর্টেন্ট ফাইল, আমার যেগুলো প্রসেস হচ্ছে এটার মধ্যে একদম ইম্পোর্টেন্ট ফাইলগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছে। এবং আপনি সিপিইউর আর্কিটেকচার মডেলের উপরে দেখবেন যে এই ক্যাশের পরিমাণটাও চেঞ্জ হচ্ছে। L3 ক্যাশে কোনো সময় দেখা যায় যে 32 মেগাবাইট বা হচ্ছে 16 মেগাবাইট এই টাইপের থাকে, হ্যাঁ? L2 ক্যাশে দেখা যায় যে 8 মেগাবাইট থাকে এবং L1 ক্যাশে দেখা যায় যে অনেক সময় কিলোবাইটে থাকে। ঠিক আছে? কিলোবাইটে হচ্ছে কি মেমোরি থাকে। L1 ক্যাশ হচ্ছে সুপার ফাস্ট, L2 হচ্ছে ওটার থেকে একটু স্লো, L3 হচ্ছে আরেকটু স্লো। কিন্তু এগুলো আবার সবকিছুই কিন্তু আমার র‍্যামের থেকে ফাস্ট। ঠিক আছে? আমার যে র‍্যাম আছে, এই র‍্যামের থেকে কিন্তু এই ৩ টা মেমোরি সুপার ফাস্ট। কারণ কি? এগুলো সরাসরি হচ্ছে আমার সিপিইউর মধ্যে হচ্ছে কানেক্টেড। ঠিক আছে? সো এই যে ব্যাপারটা, আমার কম্পিউটারের যে মেইন যে ৩ টা কম্পোনেন্ট, আমার সিপিইউ, আমার র‍্যাম এবং আমার হার্ড ডিস্ক, একটা আরেকটার সাথে মানে ওতপ্রোতভাবে কাজ করছে। কোনো একটাকে ছাড়া আরেকটা কিন্তু কি করতে পারবে না? মানে ফাংশনালি অপারেট করতে পারবে না। আমি যদি এখন বলি যে না, আমার শুধুমাত্র হচ্ছে সিপিইউ আছে, র‍্যাম আছে, কোনো হার্ড ডিস্ক নেই, তাহলেও কিন্তু আমি পারবো না। আবার সিপিইউ আছে, হার্ড ডিস্ক আছে, কোনো র‍্যাম নেই, তাহলেও পারছি না। আবার র‍্যাম আছে, হার্ড ডিস্ক আছে, কোনো সিপিইউ নেই, তাহলেও কিন্তু পারছি না। সো আমার মানে এই কম্পিউটারটা যতই ছোট হোক, লাইক আমার মোবাইল ফোনটাও কিন্তু বেসিক্যালি একটা কম্পিউটার, হ্যাঁ? এবং এর থেকেও ছোট আছে। এখন কি পাওয়া যায়? রাস্পবেরি পাই পাওয়া যায়। ঠিক আছে? যেটাতে আইওটি ডিভাইস গুলোতে হচ্ছে ব্যবহার করা হয়। ওগুলো কিন্তু আরো ছোট। কিন্তু তারপরও দেখবেন কি এই কোর কম্পোনেন্টস গুলো সেখানেও আছে। তো এই যে এই কয়টা জিনিস,
আমি যখন বসাই, কোথায় বসাই? আমি হচ্ছে আমার মাদারবোর্ডে বসাই, তখন কিন্তু আমি কি করতে পারি? তখন কিন্তু আমি আমার পিসিটাকে হচ্ছে পাওয়ার আপ করতে পারি। তার মানে এই কানেকশন গুলো পেয়ে গেছে, এখন আমি কি করতে পারছি? ওকে চালু করতে পারছি। ঠিক আছে, চালু করার জন্য আমার কি দরকার? আমার ইনপুট আউটপুট ডিভাইস দরকার। তাহলে আমি ওকে কি করব? কন্ট্রোল করব কি করে? আমার কাছে যদি কিবোর্ড না থাকে, যদি মাউস না থাকে, তাহলে আমি যে অপশন গুলো আছে আমাকে, আমি সেগুলো কন্ট্রোল করব কি করে? এই জন্য কিন্তু আমার ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে মাউস এবং কিবোর্ডও সাথে লাগছে। কিন্তু মনে করেন আপনার কাছে এখন টাচ স্ক্রিন আছে, লাইক আপনার মোবাইল, আপনি টাচ করেই কাজ করে ফেলতে পারছেন, বা আপনার কিছু বাটন ইনবিল্ট করা আছে, সেগুলো দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারছেন। ঠিক আছে, নট নেসেসারিলি যে আমার একদম মাউস কিবোর্ডই লাগবে, কিন্তু আমার ইনপুট আউটপুট ডিভাইস লাগবে, যেটা দিয়ে আমি কি করতে পারছি? কন্ট্রোল করতে পারছি। কারণ কন্ট্রোল করতে না পারলে কিন্তু আবার আমি থেমে থাকবো, আমি চুজ করব কি করে? সো কোনো না কোনো একটা জিনিসকে আমাকে কমান্ড পাস করতে হবে। সো আমার যে কম্পিউটারটা আছে তাকে বুঝাতে হবে আমি এই কাজটা করতে চাই। কারণ সে তো আর আপনার মন পড়তে পারবে না, তাই না? যে আপনি বসে আছেন চুপচাপ এবং সে জানে আপনি এখন কি চাচ্ছেন। হয়তো নিয়ার ফিউচার সেটা চলে আসবে, যে আমার ফেসিয়াল এক্সপ্রেশন, তারপর আমার চোখের মুভমেন্ট, সেগুলো দেখে হয়তো বা সে একটা ডিসিশন নিতে পারবে। বাট সেই জন্য কিন্তু তার কিসের অ্যাক্সেস লাগবে? একটা ক্যামেরার অ্যাক্সেস লাগবে। ঠিক আছে, সো কি জানলাম? কোনো না কোনো মাধ্যমে ওকে ডেটা আসলে ফিড করতে হবে। ওকে আমি যদি ডেটা ফিড করতে না পারি, তাহলে কিন্তু সে জানবে না যে তার আসলে কি করা উচিত। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বোঝা যাচ্ছে জিনিসগুলো? খুব কঠিন লাগছে? আজকের সেশনটা কিন্তু মানে একদম টোটাল বিগিনারদের জন্য। সো কেউ যদি কারো মনে হয় যে আচ্ছা ভাই আমি তো বুঝতে পারছি না, জিনিসগুলো কঠিন লাগছে, আমার তো একদমই আইডিয়া ছিল না কম্পিউটার নিয়ে, সো ওরকমও যদি কেউ থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো আবার একটু এখানে আসি। সো দেখেন আমরা কি করলাম? হার্ডওয়্যার গুলোকে কানেক্ট করলাম, ওদের মধ্যে যোগসাজশটা বুঝলাম যে কিভাবে তারা কাজ করছে। ঠিক আছে, এখন এই যে হার্ডওয়্যার গুলো দিলাম, এখন হার্ডওয়্যার গুলো যে একজন একজনের সাথে কাজ করবে, তাকে তো কোনো একটা জিনিস দিয়ে কি করতে হবে? আমি যে যে বললাম যে ইনপুট দিব, হ্যাঁ, আমি হচ্ছে যে কিছু একটা ওকে করতে বলবো, এটা আমি কি করে করতে পারবো? তো এই হার্ডওয়্যার গুলোকে হচ্ছে কন্ট্রোল করতে হয়, ওকে কি করতে হয়? পোষ মানাতে হয়। মনে করেন যে আপনি হয়তো বা একটা বিড়াল পালছেন, তো বিড়াল কি করবেন? আপনি পোষ মানাবেন তার ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, তার ওয়েতে তার সাথে আপনি কমিউনিকেট করবেন, তারপর দেখবেন যে সে সুন্দর মতো আপনার কথা শুনছে। এবং ঠিক আপনি কোনো কুকুর পালছেন, একইভাবে পোষ মানাবেন, তারপর দেখবেন যে আপনি যেভাবে বলছেন সে আপনার সাথে সেভাবে আচরণ করছে। আপনি বাসায় আসলে দেখবেন সে আপনার সামনে এসে লেজ নাড়ছে, হ্যাঁ, খাবার সময় থাকলে ঠিকই মুখের মধ্যে খাবারের বাটি নিয়ে আপনার সামনে চলে আসবে। তো এই টাইপের বিষয়গুলো। কম্পিউটার তো একটা হার্ডওয়্যার, ওকে আমি কি করে কন্ট্রোল করব? ওকে কন্ট্রোল করার সব থেকে প্রথম উপাদানটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। বেশি বড় করে ফেলেছি, একটু ছোট করে। ওএস অথবা অপারেটিং সিস্টেম। আচ্ছা, এই অপারেটিং সিস্টেমটা আসলে কি? অপারেটিং সিস্টেম মূলত হচ্ছে আমার যে হার্ডওয়্যার যা কিছু আছে, আমাদের কম্পিউটার হার্ডওয়্যারটা আসলে সুইচ, বিলিয়ন বিলিয়ন সুইচ, এবং কম্পিউটারের একদম মেইন লজিকটা আসলে কি? জিরো এবং ওয়ান। জিরো মানে অফ, ওয়ান মানে হচ্ছে অন। জিরো এবং ওয়ান, হ্যাঁ, অন অফ অন অফ। এখন এই জিরো ওয়ানের এই কম্বিনেশনই যা কিছু দেখতে পাচ্ছেন, এভরিথিং কাজ করছে এই জিরো ওয়ান লজিকের উপরে বেস করে। যে আমার কি হচ্ছে? ডিসিশন গুলো নিচ্ছি, ডিসিশন গুলো নেওয়া হচ্ছে কিসের বেসিসে? জিরো ওয়ানের বেসিসে, হ্যাঁ।
এবং এটাকে কিন্তু এ কারণে কি বলছি, বাইনারি ডিজিট বলছি, যে হ্যাঁ হয় ট্রু না হলে ফলস, হয় ইয়েস না হলে নো, হয় অন না হলে অফ, একদম বাইনারি, এর মাঝখানে কিছু নাই। এদার তুমি ট্রু অথবা তুমি ফলস, এদার অন অথবা অফ। এই যে কাজগুলো মেশিন তো বুঝে খালি হচ্ছে অন অফ, মেশিন বুঝে কি অন অফ, ওর তো এই অন অফ বুঝা ছাড়া ওর কোনো ক্ষমতা নাই এক্সট্রা। একটা হার্ডওয়্যারের কি জাস্ট ওর তো কিছু কি, ইলেকট্রিসিটি পাস হচ্ছে, অন হচ্ছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। এখন এইটাকে কি করে, এই অন অফটা লজিকটাকে কাজে লাগিয়ে ওকে দিতে পারছি, সেটার একদম ফান্ডামেন্টাল লজিক গুলো হচ্ছে আমার এই অপারেটিং সিস্টেমে আছে। তো শুধুমাত্র আপনি যদি এমনি রেখে দেন, তাহলে এটাকে আপনার কি মনে হবে, যে স্ক্রেপ ম্যাটেরিয়াল মনে হবে, যে এগুলো আসলে কোনো কাজের না, হ্যাঁ ইউজফুল কিছু না, জাস্ট জাঙ্ক। আপনার কাছে নষ্ট 10টা সিপিইউ পড়ে আছে, জাঙ্ক। কারণ কি, আপনি ওটাতে কিছু করতে পারছেন না, বা আপনি শুধুমাত্র সিপিইউ আছে, নষ্ট না ঠিকই আছে, ওটা দিয়ে আপনি কিছু করতে পারছেন না আনটিল আনলেস আপনি কি করছেন, প্রথমে তো ওর একটা সেট অফ ইনস্ট্রাকশনে সেটাকে অ্যালাইন করতে হবে, তারপর একটা অপারেটিং সিস্টেম লাগবে। এই অপারেটিং সিস্টেমটাই মেনলি কি করবে, আপনার লাইফটা ইজি করে দেবে। আপনাকে কি করতে হবে না, প্রতিটা জিনিসের জন্য হাজার হাজার লাইনের কোড লিখতেও হবে না, রানও করতে হবে না। ও বলে দিয়েছে যে এখানে ক্লিক করলে যে এই কাজটা হবে, রাইট ক্লিক করে যখন ফোল্ডার ক্রিয়েট করেন তখন যে আসলে ফোল্ডারটা ক্রিয়েট হবে, ঠিক আছে, ব্রাউজার ইনস্টল করে ইন্টারনেটে ব্রাউজ করছেন, বিহাইন্ড দ্য সিন অনেক কাজকর্ম হয়ে যাচ্ছে, কোনো কিছু নিয়েই কিন্তু আপনাদেরকে বদার্ড হতে হচ্ছে না। এবং এই কারণেই কিন্তু কম্পিউটার এখন আজকে সবার কাছে অ্যাক্সেসিবল, আমরা সবাই ব্যবহার করতে পারছি একদম নির্বিঘ্নে, কোনো কিছু না জেনেও। সো কম্পিউটার একটা সময় কি ছিল, শুধুমাত্র স্পেশালাইজড পার্সনদের কাছে ছিল, কি সবার কাছে কিন্তু কম্পিউটারের অ্যাক্সেসও ছিল না, কম্পিউটারও ছিলও না। শুধুমাত্র যারা হচ্ছে হয় সায়েন্টিফিক রিসার্চ করছে, ঠিক আছে, তাদের কাছে হচ্ছে যে আছে, বা খুব মানে হাইলি হচ্ছে যে মনে করেন যে ডক্টর যাদের হচ্ছে যে কাজের জন্য ল্যাবের অ্যাক্সেস লাগছে, কম্পিউটারের অ্যাক্সেস লাগছে ডিসিশন মেকিং এর জন্য, অথবা কোনো বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, ঠিক আছে, রিসার্চের জন্য, এরকম কাজে কম্পিউটার ব্যবহার করছে। এবং তখন ব্যবহার করাও কিন্তু খুবই 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 ডিফিকাল্ট ছিল, যে কেউই কিন্তু আমরা করতে পারতাম না, কারণ এত সুন্দর ইউজার ইন্টারফেস তখন ছিল না। সো কাজ করতে গেলে কি করতে হতো, জাস্ট একটা কমান্ড লাইন ছিল, ওখানে সেট অফ কমান্ড দিতে হতো, এবং সে কমান্ড দেওয়ার পরে কিন্তু কি হতো, কোনো একটা কাজ করা যেত। এখনকার মতো এত সুন্দর ইন্টারফেসের মধ্যে হচ্ছে যে ক্লিক করে এত ইউজেবল কিন্তু তখন ছিল না, এখন হয়েছে। এবং এই কারণে কিন্তু এখন সবাই হচ্ছে কম্পিউটার ব্যবহার করছে। এখন কিন্তু আর কোনো ওই যে কম্পিউটারটা শুধুমাত্র স্পেশালাইজড মানুষজন ব্যবহার করবে, ওই ট্যাবুটা কিন্তু এখন ব্রেক হয়ে গেছে, সবার হাতে হাতে হচ্ছে যে কম্পিউটার। আমরা সবাই পকেটে হচ্ছে কম্পিউটার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, হাতের রিস্টের মধ্যে একটা কম্পিউটার নিয়ে বসে আছি, স্মার্ট ওয়াচের কথা বলছি। So, এতটাই কি হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। এন্ড মানে একটা কথা আছে যে নাসা যখন হচ্ছে যে ফার্স্ট কি করেছিল, রকেট পাঠিয়েছিল, ওই সময় আসলে যতটুকু হচ্ছে যে প্রসেসিং পাওয়ার ছিল বা র্যাম ছিল বা হার্ড ডিস্কের অ্যাক্সেস ছিল, ওটার থেকে আমাদের এখন যে হাতের যে মোবাইল, সেগুলো হচ্ছে যে লাইক কয়েকশো গুণ পাওয়ারফুল, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু এখন যে কেউই চাইলে কিন্তু নাসায় রকেট পাঠাতে পারছি না, বা আরেকটা রকেট পাঠাতে পারছি না, কারণ কি, জাস্ট পাওয়ারফুল ডিভাইস থাকলেও হবে না, পাওয়ারটাকে কিন্তু ইউজ করতে হবে। যাই হোক, তো এখানে একটু আবার আসি, যেটা বলছিলাম, 0 1 কি, অন অফ, 0 1 এর কম্বিনেশনে কি হচ্ছে, আমার প্রতিটা কাজ হচ্ছে, 0 দিয়ে হচ্ছে অফ হচ্ছে, 1 দিয়ে হচ্ছে অন হচ্ছে। অপারেটিং সিস্টেমটা আসলে কি করছে, মেইনলি হার্ডওয়্যারের সাথে সরাসরি কানেক্টেড, হার্ডওয়্যারকে যা কিছু ইনস্ট্রাকশন দেওয়ার ওর মতো করে তার সব কোড কিন্তু এই অপারেটিং সিস্টেমে আছে। সো আপনি যখন মুভি অন করছেন কি করতে হবে সে জানে, হ্যাঁ, ওর কাছে কিন্তু ওই ইনস্ট্রাকশনটা আছে। আপনি এখানে ক্লিক করছেন, ক্লিক করে বলছেন কি করতে হবে, আপনি হচ্ছে বলছেন যে শাটডাউন দিতে হবে, ঠিক আছে,
ও জানে যে এখানে শাটডাউন দিতে গেলে কি করতে হবে। তো এই জিনিসগুলোর ওর জ্ঞান আছে, ও আগে থেকে জানে, এই কারণে ও সেটা করতে পারছে। এখন কথা হচ্ছে, শুধু অপারেটিং সিস্টেম কি এনাফ, বা অপারেটিং সিস্টেমের মধ্যেই কেন সবকিছু করলো না, কেন আমাদের সফটওয়্যার মানে ইনস্টল করা লাগে পরে? কখনো কি আপনাদের মনে এরকম কোশ্চেন এসেছে যে আচ্ছা ভাই, অপারেটিং সিস্টেম যদি আমরা ইনস্টল করছি, তাহলে হচ্ছে যে অপারেটিং সিস্টেমের মধ্যে সবকিছু কেন একসাথে আসলো না, আমাদের কেন আবার পরে আবার কি করা লাগে, সফটওয়্যার হচ্ছে যে ইনস্টল করতে হয়? কি মনে হয়? বিজনেস, ওকে, আর কেউ? আচ্ছা, এখানে যদি একটা সহজ করে বলি, একটা মেন লজিকটা কি আমার? মেন লজিকটা হচ্ছে যে যে অপারেটিং সিস্টেম বানাচ্ছে বা যে কোম্পানি অপারেটিং সিস্টেম বানাচ্ছে, তারাই কিন্তু সব সফটওয়্যার বানাচ্ছে না, তাই না? অপারেটিং সিস্টেমটা আসলে কি? এই যে আপু যে একটা কথা বলেছেন, কার কার কি দরকার তা ওএস বোঝে না। হ্যাঁ, এটা ফান্ডামেন্টালি কারেক্ট কথাটা। কিরকম? আসলে এখন এত কাজে কম্পিউটার ব্যবহার হচ্ছে, কে আসলে কি কাজের জন্য ইউজ করছে বা কোন পারপাসে ইউজ করছে সেটা তো আমি জানি না। আমি হয়তো বা কি করছি, কম্পিউটারকে জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস ইউজ করছি, মুভি দেখি, গান শুনি, হ্যাঁ, ফেসবুক ব্রাউজ করি, ইউটিউব দেখি, এটুকুই হাইস্ট। কেউ হয়তো কম্পিউটারকে হচ্ছে কি করছে, রিসার্চের কাজে ব্যবহার করছে, তার বিভিন্ন ধরনের রিসার্চের সফটওয়্যার, হ্যাঁ, অ্যানালিটিক্যাল সফটওয়্যার হচ্ছে সে ইনস্টল করে রেখেছে। কেউ হয়তো বা কম্পিউটারকে হচ্ছে যে গ্রাফিক্স এর কাজের জন্য ব্যবহার করছে, সে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এর সফটওয়্যার হচ্ছে ইউজ করবে। কেউ হয়তো কম্পিউটারে কি করছে শুধুমাত্র অফিসের জন্য, হ্যাঁ, তার আসলে কি দরকার, এক্সেল, তারপর হচ্ছে কি দরকার, ওয়ার্ড, তারপর হচ্ছে কি দরকার, পাওয়ার পয়েন্ট, এগুলো দরকার। জাস্ট অফিসের যে কাজের জন্য যেগুলো দরকার সেগুলো ইউজ করতে। তো আমাদের যেহেতু ইউজ কেস আলাদা, এই কারণে অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে একদম কোর ফাংশনালিটি, মানে যেগুলো আমার না থাকলেই না, যেগুলোর কোনো একটা ছাড়া আমি কি করতে পারবো না, এই এক্সপেরিয়েন্সটা এনশিওর করতে পারবো না। এটাও এনশিওর করে দিচ্ছে অপারেটিং সিস্টেম, সে যে বাকি যে সফটওয়্যার গুলো আমি ইনস্টল করছি সেগুলোর জন্য আমাকে একটা এনভায়রনমেন্ট দিচ্ছে। কি দিচ্ছে? কে দিচ্ছে? অপারেটিং সিস্টেম। কি টাইপের এনভায়রনমেন্ট? এই যে আমার যতগুলো সফটওয়্যার আছে সবারই কি দরকার পড়ে, সিপিইউর অ্যাক্সেস দরকার পড়ে, র্যামের অ্যাক্সেস দরকার পড়ে, হার্ড ডিস্কের অ্যাক্সেস দরকার পড়ে, তাই না? তো এই জিনিসটা, এই সফটওয়্যারকে হচ্ছে যে এনশিওর করবে কে? তো সফটওয়্যার গুলো যে থাকে ওরা তো সবাই চায় যে হ্যাঁ আমারও অ্যাক্সেস লাগবে, আমারও লাগবে, আমারও লাগবে। তো এই যে প্রপার যে একটা কিউ মেনটেন করা, কাকে আমি অ্যাক্সেস দিচ্ছি, কার প্রায়োরিটি বেশি, কার প্রায়োরিটি কম, ঠিক আছে, কিভাবে হচ্ছে যে এই সিপিইউর অ্যাক্সেসটাকে অপটিমাইজ করতে হবে, না হলে তো কি করতো, সবাই যদি সিপিইউর অ্যাক্সেস নিয়ে বসে থাকে তাহলে দেখা যাবে কি 100% সিপিইউ ইউজ হয়ে বসে আছে, দেখা যাবে এমনও কেউ একজন সিপিইউর অ্যাক্সেস নিয়ে বসে আছে যার আসলে অত বেশি দরকার নেই কিন্তু নিয়ে বসে আছে। এটা কন্ট্রোল করছে কে? এটা কন্ট্রোল করছে অপারেটিং সিস্টেম। আমার যে রিসোর্স আছে এই রিসোর্সটার হচ্ছে কি করছে, ফুল ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোল করছে, যে কাকে আমি কতটুকু দিচ্ছি এবং কার থেকে কতটুকু আমি নিয়েও নিচ্ছি। যে জাস্ট বিকজ ওর এখন কি লেগেছে, সিপিইউ প্রয়োজনীয়তা ওর আছে, তার মানে এই না যে ওকে আমি সবসময় ওই সিপিইউ অ্যাক্সেস দিয়েই থাকবো। সবসময় সে কি করতে পারছে, সিপিইউর হচ্ছে পাওয়ার ইউজ করতে পারছে, বা সবসময় র্যামের মধ্যে ওর ফাইল রাখতে পারছে। তো যখন ওর প্রসেসে যাচ্ছে, তখন যতটুকু সিপিইউ র্যাম হচ্ছে ইউজ করছে, যখন ওর কাজটা শেষ হয়ে গেছে তখন আমাকে কি করছি, আমি সিপিইউ র্যাম হচ্ছে ফ্রি করে দিচ্ছি, খালি করে দিচ্ছি। কেন খালি করছি? পরের প্রসেসটার জন্য, হ্যাঁ, পরের কাজটার জন্য, যাতে করে পরের কাজটা এসে আবার তার যা কিছু দরকার সেটা করে নিতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় আমরা অ্যাসিনক্রোনাসলি হচ্ছে কাজ করি, হ্যাঁ, অ্যাসিনক্রোনাসলি কাজ করি। ওয়ার্ডটা শুনতে অনেক কঠিন মনে হতে পারে।
অ্যাসিঙ্ক্রোনাসলি কাজ করি। অ্যাসিঙ্ক্রোনাসলি কাজ আসলে এরকম যে আমি কোনো কাজের জন্য কোনো কাজকে হচ্ছে ব্লক করে রাখছি না। কি বললাম? একটা কাজের জন্য আরেকটা কাজকে আমি ব্লক করে রাখছি না। জিনিসটা কিরকম? একটা এক্সাম্পল দিই, শুনলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আপনি এখন একটা প্রিন্ট দিয়েছেন। কি করেছেন? প্রিন্ট দিয়েছেন। একটা ডকুমেন্ট প্রিন্ট দিয়েছেন। খুব ভালো কথা। ডকুমেন্ট যখন প্রিন্ট দিয়েছেন, তখন আসলে কাজটা কি হচ্ছে? একটু চিন্তা করেন। মনে করেন কি? এই যে একটা ডকুমেন্ট, এটাকে আপনি কি করবেন? লিখে দিলাম হচ্ছে টু বি প্রিন্ট বা টু বি প্রিন্টেড। এটাকে আমি প্রিন্ট করব। আমি সিপিইউ কে যে বললাম যে ভাইজান আমার এটাকে প্রিন্ট দিতে হবে। সিপিইউ বলল আচ্ছা প্রিন্ট দিতে হবে তাই না? তার মানে কোথায় পাঠাতে হবে? প্রিন্টারের কাছে পাঠাতে হবে। খুব সুন্দর। যে প্রিন্ট যদি দিতে হয় তাহলে প্রিন্টারের কাছে পাঠাতে হচ্ছে। এখন এই প্রিন্টারটা কি আমার ইন্টারনাল ডিভাইস নাকি এক্সটার্নাল ডিভাইস? কি মনে হয়? প্রিন্টারটা কি আমার ইন্টারনাল নাকি এক্সটার্নাল? একটু আগে কিন্তু হিন্টস দিছিলাম, একটু চিন্তা করেন। প্রিন্টারটা আমার কি টাইপের ডিভাইস? ইন্টারনাল নাকি এক্সটার্নাল? হ্যাঁ ভাই বলে ফেলেন। কেউ কমেন্ট লিখছে আচ্ছা এক্সটার্নাল 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 জোস, এতে আপনারা সবাই পারেন। সেই আপনারা তো অনেক কিছু পারেন। প্রিন্টারটা আমার কি এক্সটার্নাল ডিভাইস, হ্যাঁ? কারণ কি এটা আমার পিসির সাথে কানেক্টেড হয়ে আছে, কিন্তু পিসির কোর কম্পোনেন্টস এর পার্টটা, ঠিক আছে? সেই কোর কম্পোনেন্টস এর পার্ট গুলো হচ্ছে ইন্টারনাল। এছাড়া আমার যে প্রিন্টার আছে, কিবোর্ড আছে, মাউস আছে, ওয়েবক্যাম আছে, এগুলো সব কি আমার এক্সটার্নাল ডিভাইস। এখন দেখেন সমস্যাটা হয় কোথায়। এই যে আপনি বললেন যে ডকুমেন্টে আপনি প্রিন্ট দিবেন, ও সিপিইউর কাছে গেছে, বলছে যে ভাই প্রিন্ট দেওয়া লাগবে। এখন সিপিইউ বলছে ঠিক আছে, প্রিন্টারের কাছে পাঠায় দিলাম। এখন এই যে সে প্রিন্টারের কাছে পাঠায় দিল, তার মানে কি সে একটা এক্সটার্নাল ডিভাইসের মধ্যে এই কাজটা ট্রান্সফার করে দিছে। এখন এই সিপিইউ কে যদি আমি ব্লক করে রেখে দেই যে যতক্ষণ না প্রিন্ট হচ্ছে অতক্ষণ পর্যন্ত ও ব্লক হয়ে থাকবে, ও অন্য কোনো কাজ নিবে না, তাহলে সমস্যাটা হয় কোথায় জানেন? সমস্যাটা হয় সিপিইউ আসলে আইডেল বসে থাকে। আইডেল মানে কি? চুপচাপ বসে থাকে কোনো কাজ না করে। ওইদিকে মনে করেন যে কাজের লাইন হচ্ছে জমা হয়ে গেছে। হ্যাঁ, আমি ধরলাম এটাকে হচ্ছে যে কিউ ধরলাম। কিউ হচ্ছে লাইন, যে এর পরের যে প্রসেস গুলা কি করবে, এক্সিকিউট করবে, সেগুলোর লাইন। এগুলা জমা হয়ে গেছে, সবাই বসে আছে যে কি করবে, সিপিইউ থেকে সার্ভিস নিবে, সিপিইউ থেকে কোন একটা কিছু প্রসেস করে নিবে, কিন্তু করতে পারতেছে না কারণ এই বেচারা ডকুমেন্ট প্রিন্ট হচ্ছে। এখন সিপিইউ চুপচাপ বসে আছে, সিপিইউর তো কোনো কাজ নাই এই জায়গাতে, ও প্রিন্টারে পাঠায় দিছে। এখন প্রিন্টার চালু হচ্ছে, প্রিন্টার চেক করতেছে ওর কালি আছে কিনা, ঠিক আছে? প্রিন্টার চেক করতেছে ও সবকিছু কাগজ আছে কিনা পেপার ট্রেতে। তো এইগুলোর সাথে কিন্তু এই সিপিইউর কোনো কানেকশন নাই। এই কাজগুলোর জন্য কিন্তু ও সিপিইউর উপরে ডিপেন্ডেন্টও না। কিন্তু সিপিইউ চুপচাপ বসে আছে, প্রিন্টার ওর মতো করে হচ্ছে চালু হয়েছে, ঘুম থেকে উঠে হাই তুলে তারপর চেক করলো হচ্ছে যে হ্যাঁ আমার কালি আছে, হ্যাঁ কালি তো আছে। তারপর দেখলো হ্যাঁ পেপার ট্রেতে কি পেপার আছে, হ্যাঁ পেপার আছে। তারপর কি করতেছে, ফাইলটা নিয়ে আস্তে আস্তে প্রিন্ট করা শুরু হলো। এবার প্রিন্ট করে বের হলো। এখন যদি 1 পেজ হয় কম সময় লাগবে, কিন্তু যদি এখন 20টা পেজ হয়, এই 20টা পেজ প্রিন্ট হতে যে পরিমাণ সময় লাগবে, এই পুরা সময় কিন্তু সিপিইউ আটকায় আছে, কোনো কাজ নাই, চুপচাপ বসে আছে। এবং এখানে কি হয়েছে, পুরো রাস্তা জ্যাম লেগে গেছে। এটা হচ্ছে একদম পারফেক্ট ঢাকা শহরের চিত্র, যে কোনো একটা মোড়ে
2-3টা বাস মুখোমুখি দাঁড় হয়ে বসে আছে, সামনের রাস্তা পুরা খালি, কিন্তু পিছনে সবাই মনে করে যে আয় হায় না জানি সামনে কত জ্যাম লেগে গেছে। তো এরকম একটা সিচুয়েশন হচ্ছে ব্লকিং সিচুয়েশন, হ্যাঁ, যেখানে আমি সিঙ্ক্রোনাস কাজ করছি। সিঙ্ক্রোনাস কাজ করার জন্য আমার একটা ব্লক এখানে হচ্ছে তৈরি হয়ে গেছে, এবং এই ব্লকটা আসলে কি, সিপিইউ আইডল বসে আছে, প্রিন্ট প্রিন্ট হচ্ছে প্রিন্টারের মতো, কিন্তু আমি কোনো কাজ করতেছি না, পিছনে লাইন জমে গেছে। এখন যখন প্রিন্টারের প্রিন্ট করা শেষ হয়, তারপর আবার কি করে, আবার সিপিইউ কে জানায় এই যে তুমি যে আমাকে প্রিন্ট করতে দিছিলা, প্রিন্ট হচ্ছে যে হয়ে গেছে আমার, ডান। তারপরে সিপিইউ বলে ও আচ্ছা হয়ে গেছে, গুড। এরপর ওকে যে বলে যে তোমার প্রিন্ট কিন্তু ডান। তখন ও লাইক আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা বাই বাই, এই বলে লাইন ক্লিয়ার করে দিল। এইবার পিছনের আর একটা ফাইল আসে প্রসেস হতে। এই যে এই সময়টায় এই যে এতগুলা হচ্ছে যে আটকায় রাখলো সিপিইউ কে, তাও আবার কি একটা এক্সটার্নাল কাজের জন্য, এটা কি আসলে বলে হচ্ছে একটা ব্লকিং সিচুয়েশন। তো এই ব্লকিং সিচুয়েশন একটা সমস্যা ছিল। So, এখন অপারেটিং সিস্টেম গুলা যেভাবে কাজ করে, ওরা এই ব্লকিং সিচুয়েশন গুলা হইতে দেয় না। ওরা কি করে, অ্যাসিনক্রোনাসলি কাজ করে। অ্যাসিনক্রোনাসলি বানানটা ঠিক আছে না ভুল আছে, একটু দেখতে লাগবে। আচ্ছা মনে হয় ঠিকই আছে, যাই হোক। অ্যাসিনক্রোনাসলি কি হয়, অ্যাসিনক্রোনাসলি হচ্ছে আমি যখন বলি যে ভাই প্রিন্ট করা লাগবে, সিপিইউ লাইক ও আচ্ছা প্রিন্ট করা লাগবে, ঠিক আছে তুমি সাইডে আসো, প্রিন্টারকে পাঠায় দেয় যে প্রিন্ট করো এটা, ওরে সাইডে দাঁড় করায় দিছে। তারপর পিছন থেকে আবার এই যে টাস্ক গুলো আসতেছে, কাজগুলা হচ্ছে, টাস্ক গুলো আসতেছে, কাজগুলা হচ্ছে। তারপর আবার প্রিন্টার বলছে যে এই আমার প্রিন্ট করা কিন্তু হয়ে গেছে। কি হলো, সিপিইউর কাছে একটা নোটিফিকেশন গেল, হ্যাঁ, একটা মেসেজ গেল যে প্রিন্ট করা হয়ে গেছে। সিপিইউ এর মতো করে টাস্ক শেষ করতেছিল, ওর মেসেজটা পাইলো প্রিন্ট করা হয়ে গেছে, তখন ওকে জানায় দিল যে তোমার কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তখন ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ভাই, খুব ভালো, ভালো থাকবেন, আবার দেখা হবে, খুদা হাফেজ, এই বলে চলে গেল। ইউজার কি দেখলো স্ক্রিনে, ওর প্রিন্ট ডান, ও খুশি। সিপিইউ কি হলো না, কোনো কিছুর জন্য আটকায় থাকলো না, সবগুলা প্রসেস চলতেছে সুন্দর মতো, এবং আমি কি সিপিইউর প্রপার ইউজটা করতে পারতেছি। তো এইটাই হচ্ছে দরকার, কারণ আমি যখন আমার কাজ অনেক জমে যায়, আমি ইউটিলাইজ করতে পারতেছি না প্রপারলি, তখনই কিন্তু কি হচ্ছে আসলে, একটা সময় দেখা যাবে যে আমার একটা কাজ শেষ করতে অনেক সময় লাগতেছে। মনে করেন যে আপনি গেম খেলতেছেন, কিন্তু গেম আপনি প্রপারলি খেলতে পারতেছেন না, এক্সপেরিয়েন্সটা প্রপারলি পাইতেছেন না, হ্যাঁ, আপনি হয়তো বা গুলি করছেন, দেখবেন যে এনিমি মরে নাই, এরকম একটা জিনিস, বা মিশন শেষ করছেন, তারপর দেখলেন যে না আসলে তো মিশন শেষ হয় নাই। তো এরকম অনেক ধরনের সমস্যা হচ্ছে কি করতে পারে, অ্যারাইভ হইতে পারে যদি আমরা সিপিইউ রিসোর্সটা প্রপার ইউজ করতে না পারি। ঠিক একইভাবে র্যামের ক্ষেত্রেও সেম ভাবে কাজ করে। আমি যদি র্যামকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারি, তাহলে অফেন দেখবো কি হয়, র্যামের হচ্ছে যে অনেক মেমোরি জড়ো হয়ে বসে আছে, লাইক আমার হচ্ছে যে 8 জিবি ফুল, 16 জিবি ফুল, সবকিছু ফুল। সো র্যাম ম্যানেজমেন্টটা প্রপারলি করছে, এবং আমার যা কিছু রিসোর্স দরকার, যখন যেটাতে অ্যাক্সেস করা দরকার, সে সেটারও অ্যাক্সেসটা এনশিওর করছে। এছাড়া আরেকটা কাজ করতেছে, আরেকটা কাজ হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটি নিয়ে আমরা এখনই কিছু বলবো না, এটা আরেকটু পরে আসবো। সিকিউরিটিটাও কিন্তু কি করে, আমাকে একটা বেসিক সিকিউরিটি হচ্ছে অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, ঠিক আছে, মানে একদম খুব মানে বুলেট প্রুফ কিছু না, কিন্তু একটা বেসিক সিকিউরিটি হচ্ছে প্রোভাইড করে, একটা বেসিক ফায়ারওয়াল হচ্ছে প্রোভাইড করে। ফায়ারওয়াল কি জিনিস খায় না মাথায় না, আমরা একটু পরে জানবো, বাট আপাতত আমরা এটুকু জেনে রাখি যে অপারেটিং সিস্টেম আমার একটা কম্পিউটার চলার জন্য যা যা কিছু দরকার, নেসেসারি সবকিছু কি করতেছে, এনশিওর করতেছে, প্রোভাইড করতেছে। এবং আমি কি করব, আমি যে থার্ড পার্টি যে সফটওয়্যার গুলো ইনস্টল করছি, থার্ড পার্টি মানে বুঝাচ্ছি অন্যদের সফটওয়্যার, হ্যাঁ, বা অন্য সফটওয়্যার যেগুলো আমার অপারেটিং সিস্টেমের সাথে আসে নাই, সেগুলোকে আমি থার্ড পার্টি সফটওয়্যার বলতেছি। তো যে থার্ড পার্টি সফটওয়্যার গুলো আমি ইউজ করতেছি, এই থার্ড পার্টি সফটওয়্যার গুলোকে রান করার জন্য ও একটা এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে, যাতে করে কি করা দরকার, রিসোর্সের হচ্ছে যে প্রপার অ্যাক্সেসটা সে পাচ্ছে। রিসোর্সের প্রপার অ্যাক্সেস না পেলে সে কিন্তু রান করতে পারবে না। ওকে যদি কি করা যায় না, হার্ড ডিস্কের যদি কোনো অ্যাক্সেস না দেওয়া হয়,
ওকে যদি ঠিক মতো হচ্ছে যে র্যামের অ্যাক্সেস প্রোভাইড না করে, ওকে যদি সিপিইউ প্রসেসিং পাওয়ার হচ্ছে প্রোভাইড না করে, ও কিন্তু কাজ করতে পারবে না। ঠিক আছে? ওকে, এটুকু ক্লিয়ার? এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? জোস, কারো কোনো কোশ্চেন নাই? সেই আর তো, সবাই সবকিছু বুঝতেছে। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে যে আরেকটু সামনে যাই আমরা। তো এই যে দেখলাম, যে যা কিছু দেখলাম, এটা দেখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কম্পিউটার কি করে কাজ করতেছে একদম ফান্ডামেন্টাল লেভেলে, যে হচ্ছে যে বুঝানো। ঠিক আছে? একদম ফান্ডামেন্টাল লেভেলে যে কভার করলাম কম্পিউটার আসলে কিভাবে কাজ করতেছে, কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো আছে সেই হার্ডওয়্যার গুলোর সাথে ও কিভাবে হচ্ছে যে অ্যাক্সেস করে ওর কাজগুলাকে সে এনশিওর করে। এখন কথা হচ্ছে, এটা তো আপনি দেখলেন, কিন্তু অ্যাজ এ ডেভেলপার এইটা জানার পাশাপাশি আপনাকে এখন কি করতে হবে? আপনি এখন অপারেটিং সিস্টেম অলরেডি পার করে আসছেন, আপনি এখন ইউজ করতেছেন সেই জায়গাতে। তো সেখানের কিছু জিনিস আপনার জানা থাকতে হবে, যে আচ্ছা, কি করেছেন, সুন্দর মতো ইনস্টল করেছেন, অপারেটিং সিস্টেম পর্যন্ত সব ডান। এখন মানে কি, আমার অলরেডি এই লেভেল গুলো পার হয়ে গেছে, পার না হলে কি করতে পারতাম না? ব্রাউজার দিয়ে হচ্ছে ক্লাস নিতে পারতাম না, তাই না? এখন আমার যখন আমি কম্পিউটারটা প্রথমবার হচ্ছে যে ঢুকি, অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার পরে একদম ফ্রেশ, তখন আমার প্রথম কাজটা আসলে কি বলেন তো? প্রথম কাজটা আসলে কি আমাদের? একদম ফ্রেশ, গুগল একদম ক্রোম নতুন। ইনস্টল করা। এটা একটা ভালো জিনিস, যে মাইক্রোসফট এজ বা হচ্ছে আগে উইন্ডোজ এক্সপ্লোরার ছিল, প্রথম জীবনে সবাই একবার উইন্ডোজ এক্সপ্লোরার ইউজ করে গুগল ক্রোম ডাউনলোড করার জন্য। এটা আসলে একটা ভালো জিনিস বলেছে। প্রথম কাজটাই হচ্ছে কি করা আমার? গুগল ক্রোম ইনস্টল করা। ফাইন। আর কি আছে বলেন তো? আর কাজ কি? হ্যাঁ, ব্রাউজার ইনস্টল করে। তারপরে আসে হচ্ছে কি আমি VS ওকে, কোড করে একটা একটা করে যা যা দরকার পড়ে। আচ্ছা। হ্যাঁ, রিফ্রেশ করা ৫-৭ বার। সুন্দর। আর কেউ? আচ্ছা, হ্যাঁ, সবই করবো আমরা। হ্যাঁ, গুগল ক্রোম ইনস্টল করব, রিফ্রেশ করব, পাসওয়ার্ড দিব, সবকিছু করব। একটা জিনিস আমাদেরকে চেক করতে হবে, এই যে আমি ওএস দিলাম, এই যে আমার হার্ডওয়্যার গুলো হচ্ছে সব ঠিকঠাক মতো কি করলাম, সেট করলাম, এগুলো প্রপার অ্যাক্সেস করতে পারছে কি, কি করতে পারছে কিনা, প্রপার অ্যাক্সেস করতে পারছে কিনা। আমার যে মনে করেন 16 জিবি র্যাম, 8 জিবি র্যাম যাই হোক, সেটা কি হচ্ছে যে সে অ্যাক্সেস করতে পারছে? তারপর আমার হচ্ছে যে হার্ড ডিস্কটা ছিল, সে সবগুলো যে পার্টিশন দিয়েছে আমি, সবগুলো ডিস্কে কি ও অ্যাক্সেস পাচ্ছে? তাই না? আমাকে কিন্তু এইগুলা সবার আগে চেক করতে হবে, যে আমার যে হার্ডওয়্যারটা ছিল, আমি যেভাবে যেভাবে হচ্ছে সেট আপ করেছি, তারপর আমি একটা কি করলাম, অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম, হয়তো করার সময় পার্টিশন দিয়েছি বা পার্টিশন দেইনি, ঠিক আছে? তো এই যে আমি যখন পিসিটা ফার্স্ট টাইম রান করছি, আমাকে কিন্তু এনশিওর করতে হবে আমার হার্ডওয়্যারে যা যা কিছু ছিল সেগুলো সব আমার সফটওয়্যার কি করতে পারছে কিনা, ক্যাচ করতে পেরেছে কিনা। হয়তো আপনি 8 জিবি র্যাম ইনস্টল দিয়েছেন, কিন্তু কোন এক কারণে একটা র্যামের স্লটে সমস্যা হচ্ছে, সে 8 জিবি র্যাম পাচ্ছে না। অথবা এমনও হতে পারে, আপনি 8 জিবি র্যাম ইনস্টল দিয়েছেন, কিন্তু আপনি 32 বিটের অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন। So, যখন 32 বিটের অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, তখন স্বভাবতই কি করতে পারবে না সে? 8 জিবি র্যামের কিন্তু ইউটিলাইজেশনটা করতে পারবে না। এটা কিন্তু একটা সমস্যা। তো এই যে এই জন্য এই জিনিসগুলোকে চেক করতে হয়। অথবা এমনও হয়েছে, এখন তো র্যামের আবার কি অনেক ধরনের হচ্ছে কোর ক্লক আছে না? লাইক কোনো কোনো সময় 3200 মেগাহার্টজ, ঠিক আছে? তারপর হয়তো বা আমরা দেখি যে হচ্ছে যে 2600 মেগাহার্টজ।
তারপর অনেক সময় 2400 মেগাহার্টজ, তারপর 2133 মেগাহার্টজ। এই যে র্যামের যে কোর ক্লক আছে, কোর ক্লক হচ্ছে যে র্যাম আসলে কোন স্পিডে রান হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে যে ওর স্পিড। এই স্পিডে সে আসলে কি করতেছে, রান হইতেছে। তো আমরা যখন পিসি কিনি অনেক সময় মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে বা আমার আসলে কোন ধরনের সিপিইউ এবং সে ম্যাক্সিমাম কত মেগাহার্টজের র্যাম অ্যাক্সেস করতে পারে সেটার উপরে আমরা হচ্ছে যে র্যাম লাগাই। তারপর সিপিইউ যদি হাইয়েস্ট 2133 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করে, আপনি এই 3200 মেগাহার্টজের র্যাম ইনস্টল করলেও কি হবে না, আসলে 2133 মেগাহার্টজের বেশি কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না। এটা একদম সহজ হিসাব। আবার এখন যখন DDR5 আসছে, সেটা বললাম হচ্ছে DDR4 এর, হ্যাঁ, DDR4। সো DDR3 যখন ছিল তখন কিন্তু আরো কম ছিল। সো DDR3 তে কি ছিল, DDR3 তে কিন্তু আমার লাইক 1333 বা 1300 মনে হয় ছিল, 1333 ভুলে গেছে আসলে। 1300 মেগাহার্টজ, তারপর হচ্ছে 1600 মেগাহার্টজ এরকম ছিল। সো স্পিড হচ্ছে DDR3 তে কিন্তু কম ছিল। DDR4 এ যে হচ্ছে যে বেড়ে গেছে, এবং DDR5 এ যে কিন্তু আরো সুপার ফাস্ট হয়েছে, ঠিক আছে। লাইক DDR5 এখন 8000 পর্যন্ত চলে গেছে। আমি যদি একটু এখানে আসি, মনে হয় হচ্ছে যে 8400 বা 8200 মেগাহার্টজ পর্যন্ত গেছে। তারপর এরকম এই 7600 মেগাহার্টজ আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে মনে করেন এখানে 5500 থেকে শুরু করলাম, দেন হচ্ছে মনে করেন 6400, এরকম অনেক অনেক সুপার ফাস্ট স্পিডে গেছে। এখন এটা আসলে বেসিক্যালি কি, এটা আসলে ডিপেন্ড করছে যে আমার আসলে এই যে একটা টাস্ক আমি যেখানে রাখছি এটা কত ফাস্ট আসলে আমার কি করতে পারছে, সিপিইউ হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছে। সো র্যাম যত ফাস্ট হবে আমার কিন্তু সিপিইউ কে আমি কি করতে পারছি, অত ফাস্ট হচ্ছে যে আমার ফাইলগুলো হচ্ছে যে আদান প্রদান করতে পারছি আমি। তো আবার এরকম না যে আমি একদম র্যাম সুপার ফাস্ট হলেই যে একদম সবকিছু চলবে, একদম সেই লেভেলের আকাশে উড়বে এরকমও না। তো সিপিইউর ক্ষেত্রে কিন্তু সিপিইউর উপরও নির্ভর করে আসলে সিপিইউর কতটুকু ক্যাপাবিলিটি আছে। এছাড়াও আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় হচ্ছে ডুয়েল চ্যানেল মেমোরি। ডুয়েল চ্যানেল মেমোরি, এটার নাম শুনছেন? ডুয়েল চ্যানেল মেমোরি কোনো আইডিয়া আছে ডুয়েল চ্যানেল মেমোরি নিয়ে? ডুয়াল চ্যানেল আচ্ছা, মেমোরি মূলত দুইটা সিনক্রোনাইজলি কাজ করে, দুইটার ক্লক স্পিড সেম ইয়ে করে একটা ফিক্স ক্লক স্পিডে আসে, মেবি এই টাইপের কিছু একটা করছিল, মনে নেই। আচ্ছা, ঠিক আছে, বলি একটু সহজ করে বলি। ডুয়েল চ্যানেলের ক্ষেত্রে সব থেকে বড় যে সুবিধাটা পাওয়া যায়, এখানে আমি দুটা র্যাম এবং অবশ্যই আইডেন্টিক্যাল হতে হবে। আইডেন্টিক্যাল কেন, কারণ আমার হচ্ছে যে ক্লক স্পিড প্লাস হচ্ছে যে টাইমিং সবকিছু হচ্ছে যে ঠিক থাকতে হয়। এই জিনিসগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যাটা কোথায় হয়, সমস্যাটা হয় যে আমি কি করতে পারছি না, আমি হচ্ছে প্রপারলি সিনক্রোনাইজ করতে পারছি না। তো ডুয়েল চ্যানেলের হচ্ছে যে সব থেকে বড় যে সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে যে আমার যে ব্যান্ডউইথটা কি, আমার হচ্ছে যে যে সিপিইউর সাথে আমার র্যামের যে যে কানেকশনটা, হ্যাঁ, টোটাল ট্রান্সফার ব্যান্ডউইথটা হচ্ছে আমার ডবল হয়ে যায়। ডবল হয়ে যায় বলতে ইন এ সেন্স যে আমার যখন দুটা র্যাম থাকছে আইডেন্টিক্যাল এবং একই ক্লক স্পিডের একই টাইমিং এর, তাহলে যেটা হচ্ছে এটা সিপিইউর সাথে, এবং অবশ্যই সিপিইউর আর্কিটেকচারে কিন্তু ডুয়াল চ্যানেল মেমোরির সাপোর্ট থাকা লাগবে। সেই যে বলছি বারবার যে আমার সিপিইউ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, আমার সিপিইউতে যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আমি ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করে আসলে খুব একটা সুবিধা পাবো না। কিন্তু যদি আমার সিপিইউতে হচ্ছে যে সাপোর্ট থাকে, তাহলে আমি যখন স্লটে হচ্ছে যে ইনস্টল করব, তো স্লটের ক্ষেত্রে আমার যদি 4টা স্লট থাকে তাহলে কি হয়, A1 A2 B1 B2। আপনি দেখবেন যে আপনার যদি র্যাম স্লট থাকে তাহলে র্যাম স্লটের মধ্যে লেখা আছে, হ্যাঁ, A1 A2 B1 B2 ছোট ছোট করে লেখা থাকে প্রতিটা স্লটের। সেটা অনেক সময় খেয়াল না করলে আমরা হয়তো মিস করে যেতে পারি। আজকের পরে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে A1 A2 B1 B2 লেখা আছে। তো এখন ডুয়েল চ্যানেল মেমোরি হতে গেলে আমার অবশ্যই দুইটা র্যামের স্টিক দরকার,
কারণ একটা র্যামের স্টিক দিয়ে আমি কি ডুয়াল চ্যানেল মেমোরি সুবিধা নিতে পারবো না, কারণ ওটা তো অলরেডি সিঙ্গেল চ্যানেল। কিভাবে আমি ডুয়াল চ্যানেল মেমোরি নিব? এখন দুইটা র্যাম থাকলেই হবে না। কি বললাম? আইডেন্টিক্যাল র্যাম থাকতে হবে। মানে আপনি একটা র্যাম কিনেছেন, মনে করেন যে একটা ব্র্যান্ডের এক ধরনের ক্লক স্পিড, আরেকটা র্যাম কিনেছেন আরেকটা ব্র্যান্ডের আরেক ধরনের ক্লক স্পিড, তাহলে কিন্তু আসলে প্রপার ডুয়াল চ্যানেল মেমোরি কি করতে পারবে না, সুবিধা কিন্তু সে নিতে পারবে না। আমাকে কি করতে হচ্ছে? আইডেন্টিক্যাল র্যাম লাগছে। র্যাম গুলো নিয়ে কি করছি আমি এখন? এই যে A1 স্লটে যদি আমি একটা র্যাম হচ্ছে যে ইনস্টল করি, তাহলে আরেকটা র্যাম অবশ্যই কি করতে হচ্ছে আমার? B1 স্লটে হচ্ছে ইনস্টল করতে হচ্ছে। ঠিক আছে? এবং সেম ভাবে যদি A2 স্লটে আরেকটা র্যাম ইনস্টল করি, তারপর কি করতে হচ্ছে? B2 স্লটে আরেকটা করতে হচ্ছে। যদি 4টা র্যাম লাগাই, তাহলে তো আর কোনো সমস্যা নেই। 4 স্লটে 4টা লাগিয়ে দিয়েছি। যদি 2টা লাগাই, তাহলে কি করতে হবে? একটা A1 এ একটা B1 এ ইনস্টল করতে হবে। এখন যদি বলেন যে ভাই যদি 3টা লাগাই, তাহলেও কিন্তু লাভ নেই। আপনি ডুয়াল চ্যানেলের কিন্তু ইউসেজটা করতে পারবেন না। ঠিক আছে? সো সবথেকে বেস্ট হচ্ছে এদার আপনি র‍্যাম 2টা ইউজ করেন বা 4টা ইউজ করেন। তাহলে প্রপার ডুয়াল চ্যানেল হচ্ছে যে অ্যাক্সেস করতে পারছেন, এবং আপনার যে হচ্ছে যে 64 বিটের যে আর্কিটেকচারটা আছে, 64 বিটের আর্কিটেকচারে হচ্ছে যে একদম ডুয়াল চ্যানেল মেমোরির ইউসেজটা পারফেক্টলি কাজ করে। পারফেক্ট বলতে কিরকম? ও যে 2টা যে র‍্যাম আছে না, 8 জিবি করে যে 16 জিবি হচ্ছে যে লাগালেন, সেটার সাথে হচ্ছে যে সিনক্রোনাসলি হচ্ছে যে কাজ করবে। ঠিক আছে? সো ব্যান্ডউইথ হচ্ছে যে ডবল হয়ে যাচ্ছে। র‍্যাম হচ্ছে যে আপনার 16 জিবি হিসাবে কাজ করছে এবং খুব ফাস্ট অ্যাক্সেস করতে পারছে। সো ওইখানে স্টোর করছে, এখানে স্টোর করছে, একদম সিনক্রোনাসলি একটা একটার সাথে অ্যাক্সেস করছে। সিপিইউ খুব ফাস্ট কি করতে পারছে? ফাইল গুলোকে হচ্ছে স্টোর করতে পারছে। সিঙ্গেল চ্যানেল করতে গেলে কি হতো? শুধুমাত্র একটাই থাকতো, ওটার মধ্যেই করতে হতো। সো এই জন্য দেখবেন যখন ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করা হয় তখন কিন্তু ফাস্ট হয়ে যায়। আবার আমরা অনেক সময় বুঝি না। কারণ কি? কম্পিউটারের দোকান আমাদেরকে পুরা উল্টাপাল্টা বুঝায়। যে আপনি র‍্যাম লাগিয়েছেন 2টা, আপনি A1 A2 তে লাগিয়ে বসে আছেন। তাহলে কিন্তু লাভ নেই। A1 A2 তে লাগিয়ে বসে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে? সো একটু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অনেক সময় দোকান থেকে বিল্ড করে দিলে ওরা আসলে প্রপারলি হচ্ছে যে নিজেরাও জিনিসগুলো অনেক সময় ওদেরও হয়তো নলেজে থাকে না, বা তারাও হয়তোবা কি করছে? প্রপার করে দিচ্ছে না। এই কারণে দেখা যায় আপনি হয়তো একটা পিসি বিল্ড আপ এর জন্য টাকা খরচ করেছেন অনেক, কিন্তু প্রপার বিল্ড আপ না হওয়ার কারণে আপনি সুবিধাটা পাচ্ছেন না। অনেকেই যেরকম আমি দেখেছি যে পাওয়ার সাপ্লাই খুব দাম দিয়ে কিনেছে, কিন্তু প্রসেসর কোন রকম একটা কিনে নিয়েছে। প্রসেসর র‍্যাম খুব দামি, মাদারবোর্ডটা কিনে নিয়েছে কোন রকমের। সো প্রপার ব্যালেন্স হতে হবে। আমি আমার পিসি থেকে যদি পারফেক্টলি হচ্ছে যে কি করতে চাই, আউটপুট হচ্ছে এনশিওর করতে চাই 2022-এ 10-15-2022 সে ওই সময়ের, এবং এখন আর আপডেটও হবে না, কারণ হচ্ছে যে অলরেডি এই ভার্সনটা হচ্ছে যে সার্ভিস থেকে মানে আউট অফ সার্ভিস হয়ে গেছে। ঠিক আছে? সো আপনারাও কিন্তু যে দেখতে পারেন আপনার পিসির ব্যাপারে ইনফরমেশন। সো আমাদের ওএস এর মধ্যেই কিন্তু একটা পার্ট আছে যেখানে আমরা হচ্ছে অ্যাবাউট ইউর পিসি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু চলে আসে। হ্যাঁ? সব ইনফরমেশন চলে আসে। আর আরেকটা বেটার ওয়ে হচ্ছে এই স্পেকি হচ্ছে ইনস্টল করে নেওয়া। স্পেকি আসলে কি করে? স্পেকি হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার পিরিফর্মের। আপনারা অনেকে হয়তোবা এই সি ক্লিনার হচ্ছে যে ইউজ করেছেন বা নাম শুনেছেন। তো এই সি ক্লিনারেরই হচ্ছে যে আরেকটা সফটওয়্যার হচ্ছে স্পেকি, যেটা হচ্ছে যে পিসির ফুল স্পেক মনিটর করতে বা দেখতে হচ্ছে যে আমাদেরকে হেল্প করে। আমার এখানে ইনস্টল করা আছে, আমি যদি এটা একটু রান করি, দেখেন এখানে আমাকে একদম সবকিছু দেখে দিচ্ছে। আমার অপারেটিং সিস্টেম, সিপিইউ, র‍্যাম, মাদারবোর্ড, গ্রাফিক্স, স্টোরেজ, অপটিক্যাল ড্রাইভ, অডিও যা কিছু আছে সবকিছু ইনফরমেশনও কি করছে? লিস্ট করে দিচ্ছে কিন্তু দেখেন। আমার হচ্ছে যে র‍্যাম, এই যে র‍্যামে দেখেন একটা জিনিস উল্লেখ করেছে 32 জিবি ডুয়েল চ্যানেল DDR4, এবং আপনার টাইমিংটা পর্যন্ত দেওয়া 16, 18, 18, 38। সো আপনারাও কিন্তু স্পেকি ডাউনলোড করে চেক করতে পারবেন যে আপনি কি আসলেই ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করছেন নাকি সিঙ্গেল চ্যানেল। ঠিক আছে? তারপর হচ্ছে যে যেখানে গ্রাফিক্স এর মধ্যে আমার হচ্ছে যে জিপিইউ, তারপর হচ্ছে আমার মনিটরের ইনফরমেশন দেওয়া আছে। আমার যতগুলা হচ্ছে যে হার্ড ডিস্ক এখানে কানেক্টেড সবগুলোর ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে? এবং চাইলে আপনি যদি ইন ডেপথ দেখতে চান,
প্রতিটার ভিতরে ঢুকেও কিন্তু চেক করতে পারবেন যে সিপিইউর মধ্যে গেলে কিন্তু হচ্ছে যে এই যে সিপিইউর হচ্ছে ইনফরমেশন পেয়ে যাচ্ছেন এখানে। তো 6টা কোর আছে, 6টা কোরের মধ্যে হচ্ছে যে কোন কোরে হচ্ছে যে কতটুকু হচ্ছে যে ইউজ হচ্ছে, কোনটার কত স্পিড সেটা আছে। আমি যদি র্যামে যাই, র্যামের ইনফরমেশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। টোটাল 4টা মেমোরি স্লট আছে, 2টাতে আমি আসলে কি করেছি, ইউজ করেছি, এবং DDR4 মেমোরি ইউজ করছি। টোটালটা একসাথে হয়ে কি হয়ে গেছে আমার এখন 32 জিবি, প্রতিটা হচ্ছে 16 জিবি করে। এবং দেখেন আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1596 মেগাহার্টজ। এই 1596 মেগাহার্টজ যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি মানে আমার যে টোটাল যে আসলে মাল্টিপ্লেয়ার হবে সেটা 2 গুণ করে হচ্ছে যে 3200 মেগাহার্টজ, এটা হচ্ছে যে আমার স্পিড। এখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে হাফ ফ্রিকোয়েন্সি 1596 মেগাহার্টজ দেখাচ্ছে। তারপর হচ্ছে যে ক্লক ক্লক থেকে শুরু করে কতটুকু মেমোরি ইউজ হচ্ছে, টেম্পারেচার কি, এই হাবিজাবি এগুলো দেখাচ্ছে। তারপর আপনি গেলে মাদারবোর্ডের ইনফরমেশন পেয়ে যাবেন, যে মাদারবোর্ড কি, মাদারবোর্ডের মডেল নাম্বার থেকে শুরু করে সবকিছু ইনফরমেশন পাবেন এখানে, ভোল্টেজ থেকে শুরু করে এভরিথিং, যে আপনার যে PCI স্লট গুলো আছে, কোন স্লটে কি আছে, কোনটা ইউজ হচ্ছে, সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর গেলে হচ্ছে গ্রাফিক্সে গেলে হচ্ছে গ্রাফিক্সের ইনফরমেশন থাকবে, আপনার জিপিইউ থাকলে জিপিইউ ইনফরমেশন এখানে শো করবে, মনিটরের ইনফরমেশন শো করবে, মানে সবকিছু চলে আসবে। দেন হচ্ছে যে অডিও, পেরিফেরালস, নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যেও কিন্তু আমার যেরকম অ্যাডাপ্টার দিয়ে আমি ওয়াইফাই এর সাথে কানেক্টেড, এটাও কিন্তু এখানে হচ্ছে যে সবকিছু কিন্তু শো করে দিচ্ছে। সো পিসির ব্যাপারে আপনার কি করতে হবে, যখনই আপনি ইনস্টল করবেন সবার আগে চেক করতে হবে যে আপনি যে হার্ডওয়্যার গুলো হচ্ছে যে ইনস্টল করেছেন সেগুলো প্রপারলি আপনার সফটওয়্যার ক্যাচ করতে পারছে কিনা বা ইউজ করতে পারছে। আপনি যদি এটা চেক করতে না পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো একটা কিছু মিসিং আছে, আপনি একদম 100% বেনিফিটটা পাচ্ছেন না, ঠিক আছে। নেক্সট কাজটা আসলে কি? নেক্সট কাজটা অনেকে বলেন যে হচ্ছে যে হ্যাঁ আমাকে আপডেট চেক করতে হবে, আপডেট কিছু আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আপডেট চেক করা খুব ভালো জিনিস। আগেকার সময় একটা মিথ ছিল যে কি, আমি যদি আপডেট দেই উইন্ডোজ তাইলেই উইন্ডোজের সমস্যা হয়ে যাবে, পিসি স্লো হয়ে যাবে, তারপর ক্র্যাক ভার্সনে ধরে ফেলবে, হাবিজাবি অনেক ধরনের অনেক কনফিউশন ছিল। কিন্তু এখন যেটা আমি সবাইকেও বলি যে অবশ্যই আপডেট দেওয়া উচিত, কারণ এই আপডেটের মধ্যে শুধুমাত্র যে হচ্ছে যে উইন্ডোজেরই আপডেট ইনস্টল হচ্ছে সেটা না, আমার লেটেস্ট কোনো ড্রাইভার আসলে সেগুলো কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। সো মাইক্রোসফট এই জায়গাটায় ভালো কাজ করেছে যে ওরা এখন আপডেটের সাথে একই সাথে হচ্ছে সিকিউরিটি প্যাচ ইনস্টল করে দিচ্ছে, লেটেস্ট ড্রাইভার থাকলে সেটা ইনস্টল করে দিচ্ছে। তো আমার কি হচ্ছে, সিকিউরিটিও বাড়ছে এবং আমার হচ্ছে যে লাইক সফটওয়্যার স্টেবিলিটিটাও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। থার্ড কাজটা হচ্ছে যে যদি আপনার অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাস ইনস্টল করা, অথবা উইন্ডোজ অ্যান্টিভাইরাসকে আপডেট করে নেওয়া। সো উইন্ডোজ অ্যান্টিভাইরাস আগে খুব ফালতু ছিল, খুব খারাপ ছিল, ওটা কাজের কাজ কিছুই করতো না। লাইক এরকম অনেকগুলা মিম ছিল, দেখবেন আপনারা যে এটা যদি দরজা হয়ে থাকে এবং এটা হচ্ছে যে দেয়াল, এই সিকিউরিটি দরজার মধ্যে এইটুকু হচ্ছে ফাঁক দেওয়া, তো সব ভাইরাস হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ঢুকে যাচ্ছে। এরকম অনেক মিম দেখবেন যেটা হচ্ছে উইন্ডোজ অ্যান্টিভাইরাস, যেখানে হচ্ছে যে গ্যাপ ফুল কভার করে না। সো অ্যান্টিভাইরাস হচ্ছে যে সবসময় কাজ করবে কি, ফুল কভার আপ। তো আমার সিকিউরিটি থাকবে হচ্ছে যে 100%। আমার যদি কোনো আনঅথরাইজড অ্যাক্সেস থাকে সেটা হচ্ছে যে এই লেয়ারটায় আটকে যাবে, ওকে বলবে যে তোমাকে তো আমি চিনলাম না। এবং ওরা আসলে চিনে কোত্থেকে, প্রতিটার ফাইলের একটা ডিজিটাল সিগনেচার আছে, এই ডিজিটাল সিগনেচার দিয়ে ওরা সেটাকে আইডেন্টিফাই করে ফেলে, হ্যাঁ, যে এই ফাইলটা হচ্ছে যে অমুক, এই ফাইলটা তো অমুক। যখন এটার কোনো ডিজিটাল সিগনেচার না থাকে বা ডিজিটাল সিগনেচার তো ডেটাবেজে নেই, ঠিক আছে, এক্সিস্ট করছে না, তখনই হচ্ছে থামিয়ে দেয় যে তোমাকে তো চিনলাম না, তুমি কে বাপু। তো অ্যান্টিভাইরাস সবসময় আপনাকে কি করবে, কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার, কোনো হার্মফুল প্রোগ্রাম থেকে আপনার অপারেটিং সিস্টেমকেও সেভ করবে। কারণ আপনার অপারেটিং সিস্টেম যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায়, তো এই যে আপনার মনে করেন যে অপারেটিং সিস্টেম, এটা যদি ও কম্প্রোমাইজ হয়ে যায়, এটার যদি কোনো অ্যাক্সেস নিয়ে ফেলে কোনো একটা ম্যালিসিয়াস প্রোগ্রাম, তাহলে কিন্তু সে যা ইচ্ছা তাই করতে পারবে।
মানে বেসিক্যালি হচ্ছে যে সে আপনার ফুল পিসির অ্যাক্সেস পেয়ে গেল, আপনার সব ফাইলের অ্যাক্সেস পেয়ে গেল, আপনি যা কিছু করছেন সে কি করতে পারবে, রিয়েল টাইমে মনিটর করতে পারবে, সে জানতে পারবে, সে আপনার ক্রেডিট কার্ড থেকে শুরু করে আপনার কনফিডেন্সিয়াল ফাইলের অ্যাক্সেস নিতে পারবে, চাইলে আপনার ফাইলকে এনক্রিপ্ট করে আপনার থেকে টাকা চাইতে পারে, ঠিক আছে, এনিথিং ক্যান পসিবল। তো যদি অপারেটিং সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে আপনি লিটারালি পুরা এক্সপোজ হয়ে গেলেন। এই কাজটাই আসলে এনশিওর করে হচ্ছে অ্যান্টিভাইরাস। কন্টিনিউয়াসলি পুরো সিস্টেমটাকে মনিটর করে এবং চেক করে যে একটা মানে ভাইরাস ঢুকার যে দরজাগুলো আছে বা রাস্তা আছে সেগুলো আসলে ফুল প্রুফ কিনা, সেফ কিনা। তো বেটার হচ্ছে অ্যাটলিস্ট একটা পেইড অ্যান্টিভাইরাস ইউজ করা। এটা আমি সব ডেভেলপারদেরকে বলি। আপনি আপনার পিসিটা হচ্ছে যে আপনার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট, সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট। আমার মনে হয় যে ব্যাংকের থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট হচ্ছে যে আমার কম্পিউটার। কারণ এই কম্পিউটারের মধ্যে যদি কোনো ফাইল হচ্ছে যে করাপ্টেড হয়ে যায় বা হচ্ছে যে অন্য কারো কাছে অ্যাক্সেস চলে যায়, তাহলে আমার সব কাজ কিন্তু শেষ। আমি আমার সব ব্যাংকিং সফটওয়্যারের অ্যাক্সেস করছি এই কম্পিউটার দিয়ে, তাই না? আমার হচ্ছে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হচ্ছে যে এই কম্পিউটার দিয়ে, আমি টাকা পয়সার লেনদেন করছি এটা দিয়ে। So এটাই যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে বাকি জিনিসের তো আর কোনো কিছু যায় আসে না। সো এই কারণে আপনাকে এটার যে একটা সেফটি এনশিওর করতে হবে এবং ভালো একটা অ্যান্টিভাইরাস আপনার দরকার। লাইফে কত টাকা কত জায়গায় খরচ করতেছেন, কিন্তু কেন জানি একটা অ্যান্টিভাইরাস হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে গেলে আমাদের কাছে মনে হয় যে কি দরকার। তারপর আমার মাথায় অনেক চিন্তা আসে, তো এটা কখনো করবেন না। টাকা দিয়ে কিনে অ্যান্টিভাইরাস ইউজ করবেন, বেশি দাম না, 500-600 টাকা হচ্ছে অ্যান্টিভাইরাসের দাম মাত্র। তো অ্যান্টিভাইরাস যাওয়ার পরে তারপরের জিনিসটা হচ্ছে যে আমার যে এসেনশিয়াল সফটওয়্যার গুলো দরকার সেগুলো ইনস্টল করে নেওয়া। এখন আপনি যদি প্রোগ্রামার হন, আপনার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একটা কোড এডিটর। কোড এডিটর আপনি কোথায় কোড করবেন এটার এক একজনের এক একটা প্রেফারেন্স থাকতে পারে, এটা নির্দিষ্ট করে কিছু বলবো না। আমি যেরকম ভিএস কোড ইউজ করি আরেকজন অনেক সময় অন্য কিছু ইউজ করতে পারে, ঠিক আছে। সো এটা এক একজনের পছন্দ, কেউ জেড ব্রেড ভাল লাগে কারো, হ্যাঁ, কারো হচ্ছে যে এখনো সেই নোটপ্যাডের যুগে মানে পড়ে আছে, নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে ইনস্টল করে নেয়। কেউ হয়তো বা হচ্ছে যে আচ্ছা, ঠিক আছে আমার হয়তো বা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করতে হয়, সো ভিজুয়াল স্টুডিও ইনস্টল করে ফেলছে। কারো হয়তো মনে হতে পারে যে না ঠিক আছে আমার আসলে নতুন কিছু দরকার, হ্যাঁ, তো তারা নতুন কোনো হচ্ছে যে কোড এডিটর ট্রাই করছে, লাইক কার্সার আছে, হ্যাঁ, কার্সার ইনস্টল করে ফেলছে। এটা পুরোপুরি নিজের উপরে। মানে কোড এডিটর আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা ডেভেলপারের সব থেকে কমফোর্টের জায়গা। তো যে যেটাতে কমফোর্টেবল তার সেটা ইউজ করাই বেটার। কারো যদি নোটপ্যাড প্লাস প্লাস এ কমফোর্ট ফিল করেছে, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করুক, কোনো সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে আমার কাজের জন্য যে সফটওয়্যার গুলো দরকার সেগুলো ইনস্টল করে ফেলা। লাইক আমি যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, আমার কি দরকার, আমার হচ্ছে সবার প্রথমে নোট জেএস ইনস্টল করে ফেলতে হবে। সো আমি একটা জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছি, এটা একদম হচ্ছে যে মাস্ট। তারপরে আমার আরো যা যা কিছু দরকার, লাইক আমার হয়তোবা গিট নিয়ে কাজ করতে হচ্ছে, হ্যাঁ, ভার্সন কন্ট্রোলের জন্য, সো আমি গিট ইনস্টল করে ফেলছি। আমার হয়তোবা ডেটাবেস নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে, সো আমি এখানে কি করতে পারি, আমি এখানে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইনস্টল করে ফেলতে পারি। অথবা আমি যদি মঙ্গোডিবি নিয়ে কাজ করি তাহলে হচ্ছে কি করতে পারি, আমি হচ্ছে অ্যাটলাস ইনস্টল করে ফেলতে পারি। So আমার আমার যা কিছু দরকার যেটার জন্য সেটুকু জিনিস আমার ইনস্টল করে ফেলতে হবে। এবং এটার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে একটা ডিস্ক ইমেজ হচ্ছে ক্রিয়েট করে রাখা। ডিস্ক ইমেজটা কি, মনে করেন আপনার যে টাইপের সফটওয়্যার গুলো দরকার সেগুলো দিয়ে আপনি একটা কি করেছেন, একটা ডিস্ক ইমেজ বানিয়ে রেখেছেন। সো প্রতিবার আপনি ওএস দেওয়ার পরে আপনাকে ম্যানুয়ালি এই সফটওয়্যার গুলো ইনস্টল করতে হচ্ছে না। আপনি যদি এই সিঙ্গেল ডিস্ক ইমেজ হচ্ছে যে রান করে ফেলেন তাহলে কি করবে, সবকিছু কিন্তু অটো হচ্ছে ইনস্টল হয়ে যাবে। সো এই ডিস্ক ইমেজ কি করে ক্রিয়েট করবেন, এটার জন্য কিন্তু অনেক টাইপের সফটওয়্যার অলরেডি আছে, যে সফটওয়্যার গুলো কি করে আপনাকে হচ্ছে একটা ডিস্ক ইমেজ ক্রিয়েট করতে হচ্ছে হেল্প করে। সো আপনার যতগুলো ফাইল আছে সবগুলো একসাথে করে একটা ডিস্ক ইমেজ ক্রিয়েট করে ফেললেন, যেটা আপনি রান করলেন, আপনার সবকিছু কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। ওকে, এটা বেটার।
আর এটা যদি না করতে হয় তাহলে হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে। So আপনার কি কি দরকার সেগুলোর একটা লিস্ট আপনার পুরা মাথায় অটোমেটিক্যালি হয়ে যায় যে আমার এটা দরকার। আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যদি আপনি কি করেন, মনে করেন যে মুভি দেখবেন বা আপনি কি করবেন, গান শুনবেন। তো এই জন্য মিডিয়া কোডেক লাগবে। আপনি যদি মুভি নাও দেখেন আপনার কাজের জন্য কিন্তু মিডিয়া কোডেক লাগবে। সো আগে হচ্ছে যে কি করতে হতো, এগুলোকে ম্যানুয়ালি ইনস্টল করতে হতো। এখন কিন্তু আর লাগে না, এখন কিন্তু বাই ডিফল্ট হচ্ছে যে সাপোর্ট গুলো পেয়ে যায়। আগে কিন্তু বাই ডিফল্ট সাপোর্ট ছিল না, আলাদা করে নিতে হতো। এখন আমাদের এই হ্যাসেলটা নিতে হয় না। কারণ কি, আমার এক একটা ফাইলের জন্য এক এক টাইপের প্রসেস আছে। লাইক মনে করেন যে ভিডিও ফরম্যাট অনেক টাইপের আছে, .mp4 আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে .mkv আছে, তারপর .avi আছে, তারপর হচ্ছে যে আর কি কি আছে, .m4a আছে। So এই যে এক এক টাইপের যে ভিডিও ফরম্যাট, এগুলো প্লে করার জন্য আপনার কি দরকার, এই কোডেক গুলো দরকার। তো নর্মালি এগুলো কি হয়ে যাচ্ছে এখন, আপনার উইন্ডোজের সাথেই চলে আসছে, এক্সট্রা করে লাগছে না। বা আপনি যখন কোনো অপারেটিং সফটওয়্যার ইনস্টল করবেন, অপারেটিং সিস্টেম বলছি, লাইক মনে করেন যে ভিএলসি ইনস্টল করেছেন, সো ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করলে কিন্তু কোডেক গুলো হচ্ছে যে অটো ইনস্টল হয়ে যাচ্ছে। সো যত ধরনের ফাইল আছে সবগুলোর অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছে। এখন এই যে বললাম যে ফাইলের অ্যাক্সেস গুলো সে পেয়ে যাচ্ছে, এটা বুঝবেন কি করে, তাই না? আমাদের এখন সমস্যাটা কি হয়, স্পেশালি আগে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে জেএস নামে। এখানে যাওয়ার পর আমি কি দেখছি, এখানে একটা ফাইলের নাম আছে, তারপর কি আছে, একটা এক্সটেনশন আছে। যে কোনো ফাইলের ক্ষেত্রেই দেখবেন যে ফার্স্টে হচ্ছে যে ফাইলের নাম আছে, কি আছে, ফাইল নেম, তারপর কি আছে, তারপর হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আসলে বলে দিচ্ছে এটা কি টাইপের ফাইল। .js দিয়ে বুঝতে পারছি যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। এখন যদি .html থাকতো তাহলে বুঝতাম কি এটা HTML ফাইল, .css থাকলে এটা একটা CSS ফাইল, তাই না? এই এক্সটেনশনটা এখন উইন্ডোজ হচ্ছে হাইড করে রেখে দেয়, লুকিয়ে রাখে কেন জানি। এটাকে কি করে এই লুকানো অবস্থা থেকে ঠিক করতে হয়, স্পেশালি যারা উইন্ডোজ 11 দিয়েছেন, অনেক সময় হয়তো উইন্ডোজ 10 থেকে আপডেট করেছেন বা 7 থেকে আপডেট করেছেন, এই সমস্যাটা প্রায় পড়ে যান, ফাইল এক্সটেনশন থাকে না। So আমাদের কি করতে হবে, আমাদের কি অপশন থেকে, হ্যাঁ, অপশন থেকে দেখবেন এখানে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এই যে একটা আছে যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা হচ্ছে যে ক্লিক দেওয়া থাকে, এখান থেকে টিকটা উঠিয়ে দিবেন। যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস থেকে টিক যখন উঠিয়ে দিবেন, সো ফার্স্টে টিক দেওয়া থাকে এরকম, কোন এক্সটেনশন হচ্ছে শো করে না, কিন্তু এখানে আসলে কি করছে, টাইপ দেখাচ্ছে কিন্তু কোনো এক্সটেনশন দেখায় না। So আপনি যখন কি করবেন, এই তিনটা ডট, অপশন, ভিউ, উঠিয়ে দিবেন এটা, দেখবেন খুব সুন্দর এক্সটেনশন দেখা যাবে। সো আপনি এখন ফাইল দেখা মাত্রই এটা কি টাইপের ফাইল সেই এক্সটেনশনটাও দেখে ফেলতে পারবেন। ঠিক আছে? সো এইটা হচ্ছে যে অনেকে উইন্ডোজ 11 ইনস্টল দিতে চায় না এই কারণে যে ফাইলের এক্সটেনশন দেখা যায় না। আমি অনেক ডেভেলপারকে দেখেছি এখনো উইন্ডোজ 10 ইউজ করছে, উইন্ডোজ 11 ইনস্টল দেয় নাই। কারণ কি, কারণ হচ্ছে ফাইলের এক্সটেনশন দেখা যায় না। তো উইন্ডোজ 11 আসলে খারাপ কিছু না, প্রথম দিকে একটু অকওয়ার্ড লেগেছিল যখন প্রথমবার ইনস্টল করেছিলাম, তারপরে ইউজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, খুব একটা সমস্যা হয়নি। এছাড়াও আগে কি করতে হতো, আগে হচ্ছে যে ইমেজ ভিউয়ার আলাদা করে ইনস্টল করতে হতো, যে আমি ইমেজ ওপেন করব কি করে করব আমি জানি না, তো ইমেজ ভিউয়ার লাগছে আলাদা করে। এখন আর লাগে না, এখন উইন্ডোজের সাথে যে ফটো ভিউয়ার আসে সেটা দিয়ে মোটামুটি নোন হচ্ছে যে আমার যত ইমেজ ফাইল আছে ওপেন করা যায়, কোনো সমস্যা হয় না। আরেকটা জিনিস হয় যে আমার অফিসের যে ফাইলগুলো, অফিসের ফাইল বলতে হচ্ছে যে আমি বুঝাচ্ছি, আমার ওয়ার্ড ফাইল, আমার এক্সেল ফাইল, এবং হচ্ছে যে আমার পাওয়ার পয়েন্ট ফাইল।
এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো অনেক সময় আমাদের ডেভেলপারদেরকে নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না বা ওরিড হই না, কিন্তু এক্সেলটা কম বেশি আমাদের লাগে। এক্সেলটা আমাদের কাজের জন্যও লাগে, আমাদের ডেটা সেট গুলো অনেক সময় দিয়ে দেয়, এটা হয় ইদার সিএসভি বা এক্সেল ফরম্যাটে দিয়ে দেয়। তো তখন এই সিএসভি ফাইলটা দেখার জন্য বা এক্সেল ফাইলটা ওপেন করার জন্য আমার একটা সফটওয়্যার দরকার হয়। তো অনেক ক্ষেত্রে আমরা আসলে কি করি, উইন্ডোজ ইনস্টল করে ফেলি, মানে উইন্ডোজ বলছি, অফিস ইনস্টল করে ফেলি। হ্যাঁ, অফিসের সাথে সব হাবিজাবি যা কিছু ইনস্টল হয়ে যায়। কিন্তু অফিসের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু অফিস হচ্ছে যে পেইড সফটওয়্যার, আমরা কি করি, ক্র্যাক ইউজ করছি, তাই না? হয়তো কোন একটা ক্র্যাক ইউজ করছি। ক্র্যাক ইউজ করার সব থেকে খারাপ দিকটা হচ্ছে অনেক সময় ক্র্যাকের মাধ্যমেই আপনার সিস্টেমটাকে আপনি এক্সপোজ করে ফেলছেন। কি করে ফেলছেন? এক্সপোজ করে ফেলছেন। কোথায় এক্সপোজ করে ফেলছেন? এই যে অনলাইনের বিভিন্ন ঝামেলার মধ্যে আপনি এক্সপোজ করে ফেলছেন। আমি সেই 2019 সাল থেকে টাকা দিয়ে হচ্ছে মাইক্রোসফট অফিস চালাচ্ছি, এখন পর্যন্ত চালাচ্ছি। প্রতি মানে বছর বছর পে করা লাগে, কষ্ট লাগে, বাট স্টিল চালাই, কারণ এটা যেহেতু আমার কাজে লাগে। এখন আপনি যদি বলেন যে ভাই এত টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়াটা ঝামেলা, তা আমার কিন্তু অনেক ওপেন সোর্স সফটওয়্যারও আছে, যেটাতে আমি কি করতে পারছি, এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ করতে পারছি। ওপেন সোর্স এই জিনিসটা কি? এই যে বললাম ওপেন সোর্স সফটওয়্যার, আমি যদি এখন এখানে এসে সার্চ করি, হ্যাঁ, ওপেন সোর্স অফিস সফটওয়্যার লিখে যখন আমি সার্চ করছি, এই যে এখানে লিব্রা অফিস, তারপর হচ্ছে যে এই যে আর আরো আছে যে ফ্রি অফিস, তারপর ওপেন অফিস, হ্যাঁ, এগুলো চলে আসছে না? So, আমি যদি ওয়েবসাইট গুলোতে যাই, আমি কিন্তু চাইলে কি করতে পারবো, ওপেন অফিস হচ্ছে যে ব্যবহার করতে পারবো, বা হচ্ছে যে এই যে এখানে লিব্রা অফিস ব্যবহার করতে পারবো। এটা মেইনলি সব থেকে কমন হচ্ছে যারা হচ্ছে লিনাক্স ডিস্ট্রো গুলো ইউজ করছে তাদের ক্ষেত্রে। এখানে মোটামুটি সবাই এখান থেকে হচ্ছে যে নিয়ে ব্যবহার করে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। সো অপশন আছে, যদি কেউ ক্র্যাক ইউজ না করে ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করতে চান ও করতে পারবেন। ওপেন সোর্সটা আসলে কি? ওপেন সোর্সটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের কাছে এই কোড বেসটা কি নাই, আটকায় নাই বা সীমাবদ্ধ না। এই নির্দিষ্ট কোনো অর্গানাইজেশন এটার ভবিষ্যৎ কন্ট্রোল করতেছে না। তাহলে এটার ভবিষ্যৎ কন্ট্রোল করতেছে কারা? আমার আপনার মতো প্রোগ্রামাররা, ডেভেলপাররা কন্ট্রোল করতেছে, যারা কি করে, এই ওপেন সোর্স প্রজেক্ট গুলাতে হচ্ছে কন্ট্রিবিউট করে। সো প্রোগ্রামাররা, ডেভেলপাররা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওরা কি করে, নিজেদের কাজের বাইরেও কন্টিনিউয়াসলি আদার ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করে। কেন কন্ট্রিবিউট করে? সো দ্যাট এই যে এই সফটওয়্যার ওয়ার্ল্ডটা যেন হচ্ছে মনোপলি মার্কেট থেকে মুক্ত থাকে। যেমন উইন্ডোজ আছে পেইড, ম্যাক পেইড, লিনাক্স ফ্রি। লিনাক্স ইউজ করার জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না, কোনো ক্র্যাক ইউজ করতে হবে না, আপনি কমপ্লিটলি ফ্রি হচ্ছে ইনস্টল করতে পারবেন। সো আমাদের এই দুনিয়ায় যত ধরনের সফটওয়্যার আছে, প্রতিটারই দেখবেন কোনো না কোনো ওপেন সোর্স ভার্সন কিন্তু আছে। এই যে গুগল ক্রোম, তার ক্রোমিয়াম, এবং এই ক্রোমিয়ামটা হচ্ছে ওপেন সোর্স। আপনি চাইলে কালকে আপনার নিজস্ব ব্রাউজার বানিয়ে ফেলতে পারবেন এই ক্রোমিয়ামের উপরে বেস করে, কারণ এটা ওপেন সোর্স। আপনি চাইলে হচ্ছে এই লিনাক্স কার্নেলের উপর বেস করে আপনার নিজের অপারেটিং সিস্টেম বানিয়ে ফেলতে পারবেন, একদম কমপ্লিটলি আপনার অপারেটিং সিস্টেম নিজের মতো করে লিনাক্স কার্নেলের উপর বেস করে। কার্নেলটা বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেমের হচ্ছে হার্ট, ঠিক আছে? তো এই কার্নেলের উপর বেস করে আপনি আপনার অপারেটিং সিস্টেম বানিয়ে ফেলতে পারবেন নিজের মতো করে। সম্ভব, কারণ এটা ওপেন সোর্স। এটা কিভাবে কাজ করবে, এটাকে কি করে কি করতে হবে, সবকিছুই আপনি পেয়ে যাবেন। সো আমাদের এই সেক্টরে প্রতিটা জিনিসেরই ওপেন সোর্স ভার্সন আছে। So, আমরা সমস্যা হয় কি, আমরা আসলে খুঁজি না, যে আমরা একটা জিনিস চিন্তা করি যে আচ্ছা
যত টাকা লাগছে আমরা ফার্স্টে হচ্ছে সবাইকে ক্র্যাক খোঁজা শুরু করি যে ক্র্যাকটা কোথায় আছে। কিন্তু সিমিলার জিনিসের যে ওপেন সোর্স ভার্সন আছে সেটা কখনো আমরা খুঁজে দেখি না। এই ওপেন সোর্স ভার্সন গুলো কিন্তু আমার আপনার মতো ডেভেলপাররা কি করছে, রেগুলারলি মেনটেন করছে। এবং এখানে অনেকে কি করে, অনেকে হচ্ছে কিন্তু ডোনেটও করে এই প্রজেক্ট গুলোকে হচ্ছে মেনটেন করার জন্য। যেরকম ভিএলসির কথা বললাম, ভিএলসি ওপেন সোর্স। তারপরে যে লিব্রে অফিসের কথা বললাম, ওপেন সোর্স। তারপর মনে করেন যে আপনি এখন টরেন্টের কথাই চিন্তা করেন, টরেন্টের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি, যে সবার আগে চিন্তা করি যে ইউ টরেন্ট বা বিট টরেন্ট, হ্যাঁ, কিন্তু এটারও ওপেন সোর্স অপশন কিন্তু আছে, কিউবিট টরেন্ট। তারপর ডাউনলোড ম্যানেজার, ফার্স্টে আমরা চিন্তা করি কি আইডিএম লাগবে, কিন্তু আইডিএম এরও কিন্তু একটা ওপেন সোর্স হচ্ছে ভার্সন আছে। এটা নামটা হচ্ছে আমি ঠিক ভুলে গেছি, এন এন দিয়ে কিছু একটা ছিল তার ডাউনলোড করার, নামটা এখন এক্স্যাক্টলি মনে নেই। তো এরকম কিছু, তো সবগুলারই হচ্ছে ওপেন সোর্স আছে। আপনি ফটোশপ ইউজ করতে চাচ্ছেন, ফটোশপেরও দেখবেন যে সিমিলার ওপেন সোর্স সফটওয়্যার আছে যেটাতে আপনি এই ফটো এডিটিং থেকে শুরু করে সবকিছু পারছেন। নট দ্যাট ফটোশপ লেভেলের, বাট স্টিল কাজ হচ্ছে, হয়ে যাচ্ছে এই টাইপের। আর অবশ্য মাইক্রোসফট এখন একটা জিনিস ভালো করেছে, এখন উইন্ডোজ অনলাইনটা হচ্ছে তারা ফ্রি করে দিয়েছে। So আপনি এই গুগল ডক্স এর মতো, গুগল শিটস এর মতো আপনি চাইলে অনলাইনে হচ্ছে যে উইন্ডোজ হচ্ছে কি করতে পারছেন, ফ্রিতে হচ্ছে অ্যাক্সেস করতে পারছেন, ব্যবহার করতে পারছেন। So আপনি আপনার ওয়ান ড্রাইভে কোনো ফাইল রেখে অনলাইনে কিন্তু উইন্ডোজকে অ্যাক্সেস করতে পারেন, ব্যবহারও করতে পারেন কমপ্লিটলি ফ্রি। আপনার পিসিতে হচ্ছে ইনস্টলও করতে হচ্ছে না, কিন্তু যখন পিসিতে ইনস্টল করতে যাবেন তখনই কিন্তু ওদের লাইসেন্স কিনতে হচ্ছে, লাইসেন্স কিনে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যদি আপনি অনলাইন ভার্সন ব্যবহার করেন সেটা কিন্তু ফ্রি। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন, এনি কনফিউশন? আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আমাদের হয়তো আর 5-10 মিনিট লাগবে লাস্ট ডিসকাশনটা করতে। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আরেকটু সামনে আগাই। লাস্ট যে জিনিসটা নিয়ে আমি যে একদম শুরুর দিকে রেখে দিয়েছিলাম, সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। সিকিউরিটি কি? এই যে বললাম যে আপনি কম্পিউটার ইউজ করছেন, আপনি ব্রাউজার ইউজ করে হচ্ছে ইন্টারনেটে অ্যাক্সেস করছেন, তার মানেই কিন্তু আপনি এক্সপোজ হয়ে গেছেন। কিসের দিকে এক্সপোজ হয়েছেন? ভালনারেবিলিটির দিকে এক্সপোজ হয়েছেন। যে কেউ কিন্তু চাইলে আপনাকে হ্যাক করতে পারবে। আর আপনার ইন্টারনেট কানেকশন আপনার ডিভাইসে আছে মানেই আপনি পুরো ওয়ার্ল্ডের কাছে এক্সপোজ অবস্থায় আছেন। কেউ যদি চায় তাহলে কিন্তু সে আপনার ডিভাইসের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, আপনাকে যে কোনো মুহূর্তে হ্যাক করা সম্ভব। এবং এটা আসলে মানে কি বলবো, যে যে কোনো ডিভাইস সেটা ইন্টারনেটে আছে, যে যতই বলুন যে আমার এটা বুলেট প্রুফ সিস্টেম, এখানে কোনোভাবে ঢোকা সম্ভব না, তারপরেও ঠিকই কোনো না কোনো রাস্তা দরজা থেকেই যায় যেটা দিয়ে আসলে সিস্টেমকে অ্যাক্সেস করা যায়। হয়তোবা অনেক বেশি খুঁজতে হবে, ওই অ্যালগোরিদমটা ব্রেক করতে হবে, বাট ইটস পসিবল। ইম্পসিবল বলে কিছু নাই। সিস্টেমকে গড়াও যেরকম সহজ, ওই সিস্টেমকে ভাঙাও সহজ। খালি এফোর্ট দিতে হবে যে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি এবং কোন মেথডে আগাচ্ছি। ঠিক আছে, ওকে। এখন যেটা বলছি, আমরা তো আসলে অত একদম ওই এক্সট্রিম লেভেলের প্রোটেকশন দিতেও পারবো না, ওটা নিয়ে চিন্তাও করার দরকার নেই। কিন্তু অ্যাট লিস্ট যেন আমরা একটা মিনিমাল লেভেলের প্রোটেকশন দিতে পারি। এর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। যে আমি দেখেন ক্যাসপারস্কাই ইউজ করি আজকে থেকে কত 9 বছর হয়ে গেছে, 2006 থেকে আমি 6 বছর, সরি 2016 থেকে আমি হচ্ছে ক্যাসপারস্কাই হচ্ছে যে ইউজ করি। 2016 থেকে এখন অব্দি ইউজ করি, লাইসেন্স কন্টিনিউ করতে থাকি। কারণ কি? কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমি জানি যে ও আমার ডিভাইসটা প্রোটেক্ট করছে। আমাকে সারাক্ষণ ওরিড হতে হচ্ছে না যে হয়তোবা কোনো একটা ম্যালওয়্যার সিস্টেমে ঢুকে গেল বা কোনো ট্রোজান হর্স চুপচাপ বসে আছে। সেকেন্ড জিনিস হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়ালটা কি করে? আমার ডিভাইস থেকে এই যে ইন্টারনেটে যে কানেক্টেড যতগুলা প্যাকেট ঢুকছে আর বের হচ্ছে, কি বললাম? প্যাকেট।
সো ইন্টারনেটে হচ্ছে প্রতিটা প্যাকেট হচ্ছে কি করছে, যাচ্ছে এবং আসছে। আমি যদি একটু এখানে আসি, আপনি দেখবেন এই যে আমার ওয়াইফাইতে এই যে সারাক্ষণই দেখেন কিছু সেন্ড হচ্ছে এবং রিসিভ হচ্ছে, কিছু সেন্ড হচ্ছে এবং কিছু রিসিভ হচ্ছে, তাই না? সো কিছু জিনিস যাচ্ছে এবং কিছু জিনিস হচ্ছে যে আসছে। এই যে কন্টিনিউয়াসলি যে চলছে এই লেনদেনটা, হ্যাঁ, এইটা আসলে আমার পক্ষে কিন্তু সবসময় মনিটর করা সম্ভব না, যে কি যাচ্ছে এবং কি আসছে। প্রতিটা প্যাকেট ধরে ধরে চেক করা সম্ভব না। প্লাস পিসিতে অনেকগুলা পোর্ট হচ্ছে ক্রিয়েট করে, পোর্ট মতো করে, হ্যাঁ, যেটার মাধ্যমে বাইরের দুনিয়ার সাথে আমি কানেক্টেড। এবং এই পোর্ট দিয়ে হচ্ছে ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে, এবং ট্রান্সফার হওয়ার সময় এবং হওয়ার পরে এই পোর্টটা যে প্রপার ক্লোজ হয়ে যাচ্ছে বা পোর্টটা যে সিকিউর আছে, এটা দিয়ে অন্য কেউ ঢোকার ট্রাই করছে না, এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হয়। আমরা যেরকম বাসার দরজা সবসময় লাগিয়ে রাখি যাতে অপরিচিত কেউ হচ্ছে যে হুট করে ঢুকে পড়তে না পারে, ঠিক তেমনি এই পোর্ট গুলোকে আমাদের খেয়াল রাখতে হয় যাতে করে অন্য কোনো রিকোয়েস্ট বা অন্য কোনো মানে আনঅথরাইজড কিছু আমাদের সিস্টেমে প্রবেশ করতে না পারে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো আপনি যখন করবেন, আপনি কি ম্যানুয়ালি করবেন? হ্যাঁ, করা যায়, উইন্ডোজের ফায়ারওয়াল আছে, ঠিক আছে? আপনি চাইলে কি করতে পারেন, এখানে হচ্ছে যে ফায়ারওয়াল হচ্ছে যে এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হচ্ছে যে কনফিগ করতে পারেন। আমার যেহেতু ক্যাসপারস্কাই আছে, সো আমার এখানে কি করছে, আমার হচ্ছে যে যে বলছে দেখেন যে দিস সেটিংস আর ম্যানেজড বাই ভেন্ডর অ্যাপ্লিকেশন ক্যাসপারস্কাই প্লাস। আপনি কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ করলে আপনার নর্মালি ফায়ারওয়াল দেখা যাবে, তারাই হচ্ছে ম্যানেজ করছে। কিন্তু আপনি যদি থার্ড পার্টি কোনো সিস্টেম ইউজ না করেন, আপনাকে কি করতে হবে, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল দিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক একইভাবে উইন্ডোজ ডিফেন্ডার আছে অ্যান্টিভাইরাসের, হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনি কি করতে পারেন, যদি আপনার কোনো অ্যান্টিভাইরাস নাও থাকে, আপনি অ্যাটলিস্ট এখান থেকে ম্যানেজ করতে পারেন। এখানে আপনার কি করতে হবে, আপনার অ্যাটলিস্ট রেগুলারলি দেখতে হবে যে আপনার অ্যান্টিভাইরাস হচ্ছে আপডেট হতে পারছে কিনা। আপডেট কি করে হবে, আপনি চেক করবেন যে রেগুলারলি এখানে কোনো আপডেট পেন্ডিং আছে কিনা, বা আপনার এখানে কোনো আপডেট পেন্ডিং আছে কিনা। সো উইন্ডোজ আপডেটে যে আপনি চেষ্টা করবেন আপডেট রাখতে আপনার সিস্টেমকে, যাতে করে যখনই কোনো অ্যান্টিভাইরাস প্যাচ আসে বা কোনো সিকিউরিটি প্যাচ আসে, সেটা কি করে, উইন্ডোজ আপডেটের সাথে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে নেয়। আমার এখানে এখানে লাল দেখাচ্ছে কেন, কারণ আমার হচ্ছে যে অলরেডি যেটা বললাম যে আমার যে উইন্ডোজ ভার্সনটা এখানে ইনস্টল করা আছে সেটা অলরেডি আউট অফ সার্ভিস হয়ে গেছে, তো আমি কোনো আপডেট পাচ্ছি না আসলে। কারণ আমার সেই 2022-এর ইনস্টল করা উইন্ডোজ আমি এখনো রান করছি। সো পিসি ঠিক করে আনার পরে আমি এখন পর্যন্ত ওই সময়টাই পাইনি যে আমি হচ্ছে যে নতুন করে সেট আপ দিব পুরো সিস্টেম। সো আমার ওই আগের যে 2022-এর ইনস্টল সিস্টেম, ওটাই আমি হচ্ছে যে রান করছি। যাই হোক, ওকে। সো এই তো এগুলাই। আর এছাড়া আর কিছু ইয়ার নাই আমাদের। লাইক বেসিক কম্পিউটার সেশন আমার এইগুলা প্ল্যান করা ছিল যে আপনাদের সবাইকে একটা ওভারঅল আইডিয়া দেওয়া যে আমার পুরা সিস্টেমটা কিভাবে কাজ করছে, আমি কিভাবে কি করতে পারছি, ব্যবহার করতে পারছি, সো দ্যাট আমার যে কাজগুলো আমি করছি সেটার পিছনে আমার অ্যাটলিস্ট এটুকু আইডিয়া থাকে যে সেগুলো কিভাবে হচ্ছে আর আমি সেগুলোকে কিভাবে আসলে মডিফাই করব। ঠিক আছে? সো ওভারঅল বলেন কেমন লাগলো? আমি তো বকবক করে গেছি এক নাগাড়ে। কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমাকে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো অনেকের জন্য এটা হয়তো বা পুরাতন জিনিস ছিল যেগুলো আগে থেকেই জানেন, অনেকের জন্য হয়তো বা কিছু জিনিস জানতেন, কিছু জিনিস আজকে নতুন করে শিখলেন, এবং কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে একদম রিফ্রেশ হয়ে গেল। সো অনেক কিছু আগে থেকে হয়তো জানতেন কিন্তু এগুলো নিয়ে খুব একটা যেটা হয় যে আমরা চিন্তা করি না বা আমরা খুব একটা বদার্ড হই না, যে এটা চলছে তো এভাবে করে চলছে, এভাবে করে দেখে নেই। ডিস্ক ইমেজ এন্ড মিডিয়া কোডেকটা আবার একটু বললে ভালো হয়।
আচ্ছা, ডিস্ক ইমেজের মিডিয়া কোডেক যেটা বললাম সেটাই, মানে এখানে আর এক্সট্রা করে কিছু বলার নেই। ডিস্ক ইমেজ হচ্ছে যে তুমি তোমার মতো করে চাইলে তোমার মতো একটা ইমেজ তৈরি করে রাখতে পারো উইন্ডোজের, যেখানে একই সাথে তুমি যখন উইন্ডোজ ইনস্টল করবা সেক্ষেত্রে তোমার যে আলাদা যে সফটওয়্যার গুলো আছে সেগুলো হচ্ছে ইনস্টল হয়ে যাবে। সেটা তুমি তোমার মতো করে হচ্ছে বানিয়ে রেখেছো একটা। সো মনে করো যে তোমার একটা সিস্টেমে রাইট নাও মনে করো যে তোমার এটা পারফেক্টলি আছে, তোমার যা যা কিছু সফটওয়্যার ইনস্টল করার সব ইনস্টল হয়ে আছে, তুমি জানো তোমার এই এই জিনিসগুলো লাগবে, সেগুলো অবস্থায় আছে। তোমার উইন্ডোজে তুমি সেটিং গুলো চেঞ্জ করেছো, টিউন করেছো, যে সার্ভিস গুলো লাগবে না সেগুলো বন্ধ করে রেখেছো। মানে তোমার এখন রানিং যে সিস্টেমটা আছে তুমি সেই সিস্টেমের একটা ইমেজ হচ্ছে ক্রিয়েট করে রেখে দিলে। So এরপর তখন তোমার ইনস্টল করতে মনে হচ্ছে তুমি চাইলে এটাকে কোনো সিডিতে অ্যাড করে রেখে দিতে পারো, পেন ড্রাইভে কপি করে রেখে দিতে পারো, হ্যাঁ, একটা বুটেবল পেন ড্রাইভ বানিয়ে রেখে দিলে ওই জিনিসটাকে। তুমি যখন আবার হচ্ছে যে ইনস্টল দিবে তোমার সিপিইউ, মানে অপারেটিং সিস্টেম, তখন ইনস্টেড অফ হচ্ছে যে অন্য কোনো হচ্ছে যে লাইক ডাউনলোড করা ওএস দিয়ে ইনস্টল না দিয়ে তুমি তোমার ওই ডিস্ক ইমেজ দিয়ে ইনস্টল দিবে। তো তোমার যা কিছু যে অবস্থায় ছিল ওটা হুবহু হচ্ছে কপি হয়ে যাবে, ঠিক আছে? আর মিডিয়া কোডেক যেটা আছে, আমাদের যে মিডিয়া ফাইল গুলো আছে ভিডিও অডিও, এগুলো রান করার জন্য ডিফারেন্ট হচ্ছে কোডেকের প্রয়োজন পড়তো, এখন আর লাগে না, এখন অলরেডি হচ্ছে যে সিস্টেমের সাথেই চলে আসে। So এখন দেখবে বাই ডিফল্ট হচ্ছে যে তুমি চাইলে কোনো মানে আলাদা থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল না করেই তুমি এমকেভি ফাইল, এমপি4 ফাইল, এম4 ফাইল রান করতে পারছো, কারণ কি এগুলো অলরেডি উইন্ডোজের সাপোর্ট এগুলো চলে এসেছে। সো তোমার যখন ওএস তুমি ইনস্টল করো অলরেডি ওইটাকে পরিচয় করিয়ে দেয় যে হ্যাঁ এমপি4 ফাইল এভাবে রান করতে হবে, তারপর হচ্ছে যে এমকেভি ফাইল এভাবে রান করতে হবে, ঠিক আছে? আর উপরে কি কোশ্চেন ছিল? সিপিইউ এর বিল্ট ইন মেমোরি এক্স্যাক্টলি কি কাজে ইউজ হয়? এটা মেমোরি যে কাজে ইউজ হয় এক্স্যাক্টলি সে কাজেই। সেটা হচ্ছে যে আমার কিছু ডেটা আমি এখানে স্টোর করে রাখতে পারছি। সো আমার হাই প্রায়োরিটি যে কিছু দরকার আছে ডেটাগুলো, কিছু ফাইল আমি কি করছি, আমি L1 ক্যাশে রাখছি, আমি L2 ক্যাশে রাখছি, আমি L3 ক্যাশে রাখছি। সো L1 ক্যাশ হচ্ছে যে সব থেকে স্পিডি, সো একদম তুমি টপ প্রায়োরিটির ফাইল যেগুলো তোমার ওএস এর সাথে রিলেটেড সেগুলো কি করতেছো, তুমি L1 ক্যাশে রেখে দিচ্ছ, L2 ক্যাশে রেখে দিচ্ছ। আর L3 ক্যাশের মধ্যে এই যে আমরা যে থার্ড পার্টি সফটওয়্যার গুলো ইনস্টল মানে করছি, ইউজ করছি, এইগুলোর কিছু ফাইল যেগুলো একদম টপ প্রায়োরিটি, হাই প্রায়োরিটি, সেগুলো যখন আমার টাস্কটা রান হচ্ছে বা ইউজ হচ্ছে তখন L3 ক্যাশের মধ্যে সেটা জমা রাখছে। এগুলো ছাড়া মোস্ট অফ দা থিংই হচ্ছে আমার র্যামে আছে, কারণ কি আমার যেহেতু L1 L2 L3 ক্যাশের হচ্ছে যে সাইজ খুবই কম, সেই জন্যই হচ্ছে যে এখানে আমি চাইলেও সবকিছু রাখতে পারছি না। আর সিপিইউর আর্কিটেকচারটাই আসলে এমন, আমি চাইলেও কিন্তু কি করতে পারছি না যে এখানে আমি অনেক সাইজ দিতেও পারছি না, যে আমার আসলে আমি 8 জিবি মেমোরি হচ্ছে যে এই ক্যাশে দিয়ে দিচ্ছি, এটা দেওয়াও সম্ভব না আর্কিটেকচারটার জন্য। কারণ সিপিইউর আসলে মেন পারপাসটা কি, প্রসেসিং করা, নট লাইক আমি কোনো কিছু কি করে রাখবো, স্টোর করে রাখবো। আর ভোলাটাইল মেমোরি যেটা হচ্ছে, তোমার যেহেতু কি করছে, র্যামের মধ্যে যখন পাওয়ার কাট হয়ে যায় র্যাম কার স্টোর করতে পারছে, স্টোর করতে পারছে না, আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, যা কিছু এখানে ছিল সব হচ্ছে লস হয়ে যাচ্ছে। এই কারণেই র্যামকে বলা হচ্ছে হচ্ছে ভোলাটাইল মেমোরি। কিন্তু আমার হার্ড ডিস্কের মধ্যে কিন্তু সব স্টোর হয়ে থাকছে, পাওয়ার কাট হয়ে গেলেও কিন্তু কি হচ্ছে না, কোনো ফাইল কিন্তু লস হচ্ছে না, বাট ডেটা হচ্ছে লস হচ্ছে না। এই জন্য হার্ড ডিস্ক আমার কি নন ভোলাটাইল মেমোরি, ঠিক আছে? আচ্ছা, এক্সেপ্ট কোয়ান্টাম প্রসেসর, এটা নিয়ে আমার আইডিয়া নাই যেহেতু, so আমি আর কিছু বলতে পারলাম না এখানে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ফিজিক্যাল মেমোরি ভার্সেস ভার্চুয়াল মেমোরি, ক্যান ইউ অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য মেমোরি ক্যাপাসিটি? আচ্ছা, ভার্চুয়াল মেমোরির যে সমস্যাটা, ভার্চুয়াল মেমোরিটাকে আসলে যেটা হয় যে আমাদের যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্ক থেকে হচ্ছে যে কিছু মেমোরি ও কি করে ভার্চুয়াল মেমোরি হিসেবে অ্যালোকেট করে। সো ওটাকেও বুঝায় হচ্ছে যে আমার র্যামটা হচ্ছে ইনক্রিজ হয়ে গেল, বাট এটা একটা গিমিক ছাড়া আসলে কিছু না। সো ভার্চুয়ালি কি করছে, আমার মেমোরিটা হচ্ছে এক্সপ্যান্ড করছে, যে হয়তো আমার র্যাম আছে 16 জিবি, কিন্তু আমি কি করছি, আমি চাইলে হচ্ছে যে এখন একটা ইউএসবি স্টিক লাগিয়ে, হ্যাঁ, পেন ড্রাইভ লাগিয়ে আমি বলতে পারি যে হচ্ছে যে এই পেন ড্রাইভটাকে তুমি র্যাম হিসেবে ইউজ করো অ্যাজ এ ভার্চুয়াল মেমোরি। সো এটা কি হয়ে গেল, র্যামটা হয়তো বা 16 জিবি র্যাম আর 16 জিবির পেন ড্রাইভ লাগিয়ে 32 জিবি টোটাল ভার্চুয়াল মেমোরি সাইজ হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমার আসলে পেন ড্রাইভ অবভিয়াসলি স্লো,
আমি কি করতে পারছি না, র্যামের সমান স্পিড ম্যাচ করতে পারছি না। সো এইভাবে করলে আসলে পারফরমেন্স আরো ডিগ্রেড হয়, উল্টো আপগ্রেডের পরিবর্তে। সো ভার্চুয়াল মেমোরি আসলে কখনো রিকমেন্ডেড না, ঠিক আছে? আচ্ছা, ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করার রুলস কি কি? না, জাস্ট সেম মেগাহার্টজ হলেই হবে না, তোমার হচ্ছে যে ক্লকের টাইমিংটাও সেম হতে হবে। তো এই জন্যই বলে যে তুমি একই র্যাম দুইটা ইউজ করো, মানে আইডেন্টিক্যাল হতে হবে। তো তোমার যদি ক্লক টাইমিং যদি ম্যাচ না হয় তাহলেও কিন্তু অনেক সময় হবে না। ইভেন তুমি যদি 8 জিবি র্যাম আর 16 জিবি র্যামকে একসাথে ইউজ করে ডুয়াল চ্যানেল করতে চাও, তাহলেও কিন্তু তুমি এক্স্যাক্টলি 16 জিবির পারফরমেন্সটা পাচ্ছ না, তুমি আসলে 8 জিবির ডুয়াল চ্যানেল পাচ্ছ। আর বাকি এক্সট্রা 8 জিবি হচ্ছে সিঙ্গেল চ্যানেলে ইউজ হচ্ছে। ওকে। হ্যাঁ, সাইজ মেগাহার্টজ ক্লক স্পিড। ক্লক স্পিড না, আসলে টাইমিং, ক্লক টাইমিং বলতে পারো। তো দেখবে প্রতিটা র্যামেরই হচ্ছে একটা টাইমিং আছে, হ্যাঁ। হ্যাঁ, মেগাহার্টজ আর ক্লক টাইমিংটা ডিফারেন্ট। মেগাহার্টজ হচ্ছে যে আমার র্যামের আসলে স্পিড কতটুকু, আর টাইমিংটা হচ্ছে যে আমি কোন টাইমে আসলে হিট করে এই স্পিডটা অ্যাচিভ করছি। এটা আসলে মানে তোমার রিকমেন্ড হচ্ছে তুমি সেম জিনিস ইউজ করবা। এখন তুমি যদি মনে করো যে না, আমি আসলে সেম ইউজ করবো না, আমি কোর্সেয়ার ইউজ করলাম, জিএসএল ইউজ করলাম, তো এটা আসলে তোমার উপরে। কারণ তোমাকে সবাই রিকমেন্ড দিবে কি বেস্ট যেটা। এখন তুমি যদি বলো যে না, আমি সেম জিএসএল দুটা র্যাম ইউজ করো, ঝামেলা পাইছি, ঠিক আছে? তো দেখা যায় যে ঝামেলা করে আমার হচ্ছে যে বুট লুপে চলে গেছিল। তো এটা তুমি ট্রাই করতে পারো, বাট এটা আসলে রিকমেন্ড না যে আমি হচ্ছে যে ডিফারেন্ট ব্র্যান্ড ইউজ করবো। তো আনটিল আমার যেরকম এখন একটা র্যাম নষ্ট হয়ে গেছে, সে কারণে আমি একটা র্যাম খুলে রেখে দিছি। তা আমি যদি এখন ওই আরেকটা ডিফারেন্ট একটা ব্র্যান্ডের র্যাম কিনে লাগাতাম, দেখা যেত যে কোনো একটা ঝামেলা হচ্ছে, হয়তো পারফরমেন্সটা অ্যাচিভ করতে পারছি না, বা আমার বুট লুপে পড়ে গেছে আমি। তো তখন কিন্তু ঝামেলা হয়ে যেত। 8 16 8 16 এটা কি কাজ করবে ডুয়াল চ্যানেলে? হ্যাঁ, কাজ করবে, অবশ্যই কাজ করবে। কিন্তু এখানে যেটা হবে যে যেহেতু 8 16 8 16 কম্বাইন করা আছে, তো টোটাল 8 হচ্ছে যে ডুয়াল চ্যানেলে কাজ করবে, আর বাকিগুলো সিঙ্গেল চ্যানেলে থাকবে। ওকে। আমার ডুয়াল চ্যানেলটা মানে আমার তো এখানে আসলে এক্সপ্লেনের কিছু না। এখানে যেটা আমি দেখাইছি যে আমার ডুয়াল চ্যানেলে কোন জায়গায় যদি দেখালাম, এই যে এখানে, যে আমার যে 16 জিবির দুটা র্যাম স্টিক আছে, এটা টোটাল একসাথে পারফরমেন্স হচ্ছে যে 32 জিবি ডুয়াল চ্যানেল DDR4 হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে? তা আমি যদি এখন কি করতাম, 32 DDR4 এর হচ্ছে সিঙ্গেল স্টিক ইউজ করতাম, সেটার থেকে এই ডুয়াল চ্যানেলের বা ডুয়াল স্টিকের পারফরমেন্স বেটার, ইন এ সেন্স যে আমার সিপিইউ হচ্ছে যে দুটার সাথে কি করতে পারে, এট এ টাইম অ্যাক্সেস করতে পারে। সো তোমার একটা অ্যাক্সেস করতে গেলে কি হবে, যে তুমি একটা জিনিসে রাইট করতেছো, রিড করতেছো, রাইট করতেছো, রিড করতেছো, তোমার ব্যান্ডউইথ কিন্তু লিমিটেড হয়ে গেছে একটার মধ্যে। তোমার যখন দুটা থাকবে, এখন তুমি কি করতেছো, স্যামালটেনিয়াসলি এখন দুটাতে তুমি একসাথে কি করতেছো, রিড রাইট রিড রাইট রিড রাইট করে ফেলতে পারতেছো। পারফরমেন্স কিন্তু অবভিয়াসলি কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। এটাই হচ্ছে তোমার ক্লক টাইমিং, ঠিক আছে? 16 18 18 38, এটা তুমি দেখবে এক এক ব্র্যান্ডের এক এক রকম। কোনোটার 16 18 18 36, কোনোটার 40, ঠিক আছে? সো এই টাইমিংটা আসলে ডিফারেন্ট হয়। মানে এই টাইমিংটা হচ্ছে যে এক এক র্যামের মধ্যে এক এক ধরনের টাইমিংকে তারা কি করতে পারছে, এই 3200 মেগাহার্টজ অ্যাচিভ করতে পারছে।
যেটা কমপ্লিটলি ডিফারেন্ট করে আসলে আমি কোন টাইপের ব্র্যান্ড হচ্ছে ইউজ করতেছি। 4টা কই আছে? আরে এই টাইমিং তো টোটালটা একসাথে, এটা তো 4টা র্যামের জন্য না যে একটা 16 একটা 18 একটা 18, এটা সিঙ্গেল র্যামের টাইম। এটা নিয়ে মনে হয় তুমি কনফিউজ হয়ে গেছে, তাই না? যে তুমি ভাবছো যে প্রথমটা হচ্ছে যে একটা র্যামের, এটা হচ্ছে যে আরেকটা র্যাম, এটা আরেকটা র্যাম, এটা আরেকটা র্যাম। তুমি টাইমিং নিয়ে ইউটিউবে কিছু ভিডিও দেখে নিও, তাহলে এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যে আমার যে এই যে এখানে যে ল্যাটেন্সিটা আছে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে বা এটা আসলে কি মিন করতেছে, এটার বিস্তর বর্ণনা আসলে তুমি পেয়ে যাবা যে এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, ঠিক আছে? তারপর আরো ব্যাপার আছে, এখানে র্যামের ভোল্টেজেরও একটা ব্যাপার আছে, যে তুমি দেখবে কোন র্যামের হচ্ছে যে 1.35 ভোল্টেজ, কোন র্যামের দেখবে যে হচ্ছে যে তোমার হচ্ছে যে কোনো সময় 1.4 বা 1.5 ভোল্টেজের হচ্ছে আছে। So, পুরা ব্যাপারটা হচ্ছে আমার ব্র্যান্ডের উপরে, যে সে এই যে আমার র্যামটা তো আসলে ওভারক্লক করা। ওভারক্লক কি, আমি যদি হচ্ছে কি করতেছি এখন র্যামটাকে হচ্ছে 3200 মেগাহার্স ইউজ করতেছি। সো DDR4 3200 মেগাহার্সে কিন্তু বাই ডিফল্ট কোনো র্যামই থাকে না। আমার কি করতে হয়, আমাকে কিন্তু ওভারক্লক করে এটা অ্যাচিভ করতে হয়। এই যে আমি ওভারক্লক করলাম, এই জায়গায় কিন্তু চলে আসে হচ্ছে আমার ল্যাটেন্সিটা, যে আমি আসলে কোন ল্যাটেন্সিতে আমি ডেটা যখন পাস করতেছি, এটা পাস করার ফলে আমি কি করতে পারতেছি, এই ওভারক্লক স্টেটটা আসলে অ্যাচিভ করতে পারতেছি। ওকে, কারো কোনো কোশ্চেন আর? ওভারঅল কেমন লাগছে? না, এখানে পিসিতে হচ্ছে যে ওভারক্লক করার অনেক ঝামেলা আছে, মানে ওভারক্লক করতে গেলে অনেক ইস্যু খেয়াল রাখতে হয়। আমি যখন ফার্স্ট হচ্ছে যে রাইজেন প্রসেসর নিছিলাম, সো ব্যাক ইন লাইক 2018-তে, নেওয়ার পরে হচ্ছে যে ওভারক্লক করার ট্রাই করছি। ট্রাই করতেছি দেখি আমি সিপিইউ এমন গরম করে ফেলছি, লাইক 98-এ হচ্ছে হিট করছে আমার সিপিইউ। তো আমি এরপর লাইক যে না, এইটা এমনি তো সম্ভব না, 98-এ চলে গেছে টেম্পারেচার, মানে তো সিপিইউ মানে গলে যাবে অবস্থা। আর সিপিইউ তে তখন আমি হচ্ছে যে ইয়ে ইউজ করেছিলাম, ওই যে সিপিইউর সাথে যে ফ্যানটা দিয়েছিল সেই ফ্যানটাই। আমি পরের দিন যা হচ্ছে যে আমি লিকুইড কুলার নিছি, লিকুইড কুলার নেওয়ার পরে হচ্ছে যে আবার ট্রাই করছি সেম এ। তা আবার সেম সেটিংস এ দিলে দেখলাম যে 78 এ যায়। তো লিটারালি হচ্ছে যে 20 ডিগ্রি টেম্পারেচার কমে গেছে জাস্ট লিকুইড কুলার ইউজ করার কারণে। পরে চিন্তা করলাম যে না, এত এক্সট্রিম ওভারক্লক করাও ঠিক হচ্ছে না আসলে, আর একটু কমায় আনতে হবে। পরে এটা হয় কি, আসলে মাল্টিপল টাইমে হচ্ছে ট্রাই করতে 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 আপনি ওই একটা স্টেট অ্যাচিভ করতে পারবেন, দেখবেন যে এই জায়গাটাতে বেস্ট কাজ করতেছে। লিকুইড কুলারের, না লিকুইড কুলার যেগুলো আছে হচ্ছে যে তোমার ওই যে আফটার মার্কেট পাওয়া যায়, ঠিক আছে, ওগুলাতে হচ্ছে যে লিকুইড চেঞ্জ করতে হয় না। আর যেগুলো কাস্টম হচ্ছে লিকুইড কুলার, হচ্ছে যে ম্যানুয়ালি হচ্ছে যে লিকুইড হচ্ছে যে অ্যাডজাস্ট করতেছো, ওগুলাতে লিকুইড চেঞ্জ করতে হয়। বাট আফটার মার্কেটের যেগুলো আছে সেগুলো হচ্ছে যে মোটামুটি 5-7 বছর তুমি চালায় নিতে পারবে, কোনো সমস্যা হয় না। এখন আমি যেটা নিছিলাম ওটা এখনো লাইক চলতেছে, সো আমি যে 2018-তে কিনছি, এখন 2025, অলমোস্ট 7 বছর হয়ে গেছে। So আমি লাস্ট টাইম যখন রিপেয়ার করতে গেলাম, তখন আমাকে ওই দোকান থেকেই বলতেছে যে আপনার তো অনেকদিন হয়ে গেছে, এটা চেঞ্জ করে নিন। কারণ বলা যায় না যে কখনো যদি সামহাও যেটা একে তো হয় যে এত লম্বা সময় চলতে থাকলে ওর পারফরমেন্স ঠিক থাকে না। কিন্তু আমার তো পিসি মাঝখানে তো 3-4 বছর বন্ধই ছিল, মানে আমি ইউজই করি নাই, সো ওই ক্ষেত্রে একটা বেনিফিট পাইছি আমি। মানে এটা আসলে বয়স 7 বছর হইলো, এটা 2-3 বছর চলেই নাই। আর আরেকটা হচ্ছে যে সামহাও যদি লিক হয়ে যায় বা লিকেজ থাকে, তাহলে তো তোমার পুরো সিস্টেমই শেষ। সো ওই জিনিসগুলোতে হচ্ছে যে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আফটার মার্কেট মানে হচ্ছে যে থার্ড পার্টি যতগুলো পাওয়া যায়, লাইক কুলার মাস্টার, কোর্সেয়ার, ডিপকুল, হাবিজাবি, যা কিছু আছে। যাই হোক, আমরা শেষ করি। এখন আমি অফিসের ড্রেস পরে বসে আছি। ওকে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে যে ইউটিউবে দেওয়া হবে, আর মেইলে হচ্ছে যে লিংক দিয়ে দিব। সব কমিউনিকেশন মেইলে হবে, তো সবাই মেইলটা একটু খেয়াল রাখবেন, নেক্সট ক্লাসের লিংক হচ্ছে মেইলে পেয়ে যাবেন। ওকে, শেষ করি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস নিয়ে, আর এই টপিক গুলো আমার খুব ভালো লাগে। সাওয়ার যখন এই কম্পিউটার নিয়ে ডিসকাস করলাম, আমার নিজের মধ্যে অনেক রোমাঞ্চ কাজ করেছিল।
ওকে, রেকর্ডটা অফ করে দেই।